বলার আমার সেই আগ্রহ বা উৎসাহ ছিল না। কেন? কারণ হচ্ছে যে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সময়, যাদের সঙ্গে আন্দোলনে সংগ্রামে এবং সুখে দুঃখে বিভিন্ন পরিস্থিতিতে যাদের সঙ্গে পরিচয় হয়েছে, একসঙ্গে রাজপথে লড়াই করেছি, একসঙ্গে বিভিন্ন কাজে যুক্ত হয়েছি ইত্যাদি, ফলে তাদের কাছ থেকে আরও কিছু ধারণা পাবো, কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো। এখন বলছি 80 বছর তো একবার গেল, বলছিলাম যে শেষবারের মতো 80 বলে চিরকালের জন্য 80 বলার আগে একটু সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ যাতে হয় এবং তাদের কাছ থেকে শুভেচ্ছা এবং তাদের কিছু কথাবার্তা এগুলি যদি শুনতে পারি ভালো লাগে। এখন এইটা আমাদের বিশেষ করে এ ধরনের অনুষ্ঠান হলে যা হয় আর কি, এখানে তো সমালোচনা কেউ করেন না বা ত্রুটি বিচ্যুতিগুলি সেগুলি নিয়ে কথা বলেন না, কারণ অনেক সময় শোভন হয় না মনে করেন। কিন্তু আমি মনে করি যে সেগুলি এটা আমরা অবশ্য ওই দলের বিভিন্ন ফোরাম যখন হয়, একটু তাদের যখন কথাবার্তা আমরা আলোচনা করি, তখন সেখানে বলি যে আমাদের আসলে যদি আরও বেশি সক্রিয় হতে হয়, আরও বেশি সচেতন ক্রিয়া করতে হয়, তাহলে আমাদের ঘাটতি কোথায়, ত্রুটি কোথায়, বা কোনো বিচ্যুতি আছে কি না, বা আরও কীভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে, আরও কীভাবে নিজেকে যোগ্য করতে হবে, আরও কীভাবে নিজেকে তৈরি করতে হবে, এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। যেমন আমার স্কুল বন্ধু হুদা যেটা বলল, এখন নিজের কথাটা বলল না, আসলে ওই 62 শিক্ষা আন্দোলনের কথা সে বলেছে। হঠাৎ শুনলাম, এত কিছু বুঝতাম না তো কি যে ঢাকায় একটা আন্দোলন হচ্ছে শিক্ষার কি আন্দোলন? গরিব মানুষের ছেলেপেলেরা লেখাপড়া করতে পারবে না, শিক্ষাকে দুর্মূল্য, এই আব্দুল কথার থেকে ও, তারপরে আমাদের বাবলু আর ওই যে জগবন্ধু সবাই এরা, ওদের বললাম, ওই খুব দুই ছিল। আমি বললাম এটা একটা কথা, গরিব মানুষের সন্তানরা দেশের বেশিরভাগ তারা লেখাপড়া করতে পারবে না, আর আমরা এনে লেখাপড়া করতে হয় না, এটা প্রতিবাদ করতে হবে। ওদের অবশ্য তো বললো যে পরীক্ষা ও হয়তো উদ্যোগী ভূমিকা, সেটা নিয়ে এখন অনেকেই হয়তো নিমরাজিস কি বেরোবে কি বেরোবে না, কারণ আন্দোলনের এরকম কোনো অবস্থা তো ছিল না ওই স্কুলে। এখান থেকে আমরা বেরোলাম, হেডমাস্টার ডাকলো, তুমি ছিলা বোধ হয়, আমরা বললো যে কী জন্য এটা করলা, এই যে ছাত্র করে বাইক করে নিয়ে বললা যে কী তোমাদের কথা, পুরাটা জানিও তো না। স্যার, গরিব মানুষের পোলাবার লেখাপড়া করতে হবে, এটার কথা হইলো নাকি, কী দাবি কি? আমি তো কইতে পারি না, এত কথা জানি না, ওইটার উপরেই নেমে গেছি। তারপরে চলে আসছি ঢাকায় বুঝার জন্য। এসে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয় না, কিন্তু ইউনিভার্সিটি আমি বেশিরভাগ থাকতাম এই সময়, আন্দোলনের সময় মিছিল দেখলে ঢুকে যেতাম। যাই হোক, আমরা বিশেষ করে আজকের এই যে আমরা মিলিত হয়েছি, আপনজন প্রিয়জন এবং যারা এই দেশের মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন দেখেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে লড়াই সংগ্রামের পক্ষে মতামত দেন বা দেখলে খুশি হন, আবার সেটা ক্ষতিগ্রস্ত হলে তারা দুঃখবোধ করেন, এইসব মানুষদেরই একটা অংশ এখানে আছে। কিন্তু সারা দেশে এখন এটা হয়তো সাংগঠনিকভাবে সংগঠিত শক্তি দুর্বল হলেও এখানে যে আপনারা যারা আছেন, এই প্রতিচ্ছবি সারা দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই চেতনাকে ধারণ করে, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে, কিন্তু তারা সেই শক্তি এবং সেই সম্ভাবনাটা স্পষ্ট দেখতে না পারার কারণে সেইভাবে হয়তো সামনে এগিয়ে আসে না। কিন্তু বারে বারে যখন এই ধরনের একটা সমাজ পরিবর্তনের আন্দোলন যখন ঝাঁপিয়ে পড়ে, সেই শিক্ষার্থী আসে, নারীরা আসে, শ্রমিক আসে, কৃষক আসে, সর্বস্তরের মানুষেরা আসে, এসে তারা লড়াই করে জীবন দেয়, একটা পরিবর্তনও নিয়ে আসে। কিন্তু যেই আকাঙ্ক্ষা তাদের ছিল, সেই বাজে স্বপ্ন ছিল, এটা পূরণ হয় না। বারে বারে এই জিনিসটা ঘটে চলছে, চলতে করতে মানুষ অনেক সময় তখন হতাশায় খানিকটা পিছিয়ে পড়ে, কিন্তু তার আশা বা স্বপ্ন মরে না, ওইটা জীবিত থাকে। কিন্তু বারবারে ব্যর্থতার কারণে সাময়িকভাবে সে পিছিয়ে যায়, বা সেই সময় একটা অগ্রসর চিন্তাকে গ্রহণ করতে বা সেই ডাকে সাড়া দিতে সেইভাবে পারে না।
এটা আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে অনেক কথা যেগুলি বললেন, যে অনেক গুণের কথা বললেন, রসনার কথা বললেন, বাস্তবে এত গুণের লোক আমি না। সেটা হলো যে মানুষের একটা সহজ বোধ নিয়ে চলেছে, অন্যায়কে মানা যাবে না, এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং এই চেতনা নিয়ে সেটা নিয়ে অগ্রসর হয়েছে। কারণ সেইভাবে যে বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা বলেন বা সেই ধরনের একটা, আমি মধ্যমানের মানুষ, কিন্তু তারপরেও সেখানে শুধু এই আকাঙ্ক্ষা এটাই ছিল যে অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না, এবং মানুষের যে ভালোবাসা এ যে কত বড় শক্তি এটা বলে ব্যাখ্যা করে বোঝানো যায় না। এটা আসছে এই কারণে যে ওই ইলেকশনের কথা বললেন, তিনটে ইলেকশন আমি তো গ্রামে গ্রামে মানুষের বাড়ি বাড়ি যেতাম, অনেক মানুষের বাড়িতে থেকেছি, তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এবং মানুষের মধ্যে অকৃত্রিম ভালোবাসা এ যে কত বড় শক্তি, এ যে কীভাবে প্রাণ শক্তি যোগায় এটা ব্যাখ্যা করে বলা যাবে না। এর মধ্যে মধ্যবিত্তদের সঙ্গে শহরের মানুষের সঙ্গে গ্রামের মানুষের একটা বিশাল পার্থক্য আছে। ওরা গুছিয়ে কথা বলতে পারে না, একটা লৌকিক ভদ্রতা সেগুলি দেখাইতে পারে না, কিন্তু অন্তর থেকে মানুষ গ্রহণ করে, কৃত্রিমতা থাকে না। শহরে একটা মধ্যবিত্তর মানুষও তারাও আন্তরিকতা প্রদর্শন করেন, একটা হাসি দেন বা কাছে নেন, খাওয়া দাওয়া পরিবেশন করেন, সেটার মধ্যে একটা সৌজন্য থাকে। কিন্তু গ্রামীণ শ্রমজীবী মানুষের মধ্যে যে অকৃত্রিম ভালোবাসা বলতে যা বোঝায়, এটা ওদের সঙ্গে না মিশলে তার সন্ধান পাওয়া যায় না। এবং যারা লড়াই সংগ্রামে এই দুর্যোগে বিভিন্ন ভয় ভীতি উপেক্ষা করে এবং নানা ধরনের কষ্ট স্বীকার করে এগিয়ে যেতে যান বা এগিয়ে যাওয়ার সংকল্প করেন, তাদের ওই শক্তিটা লাগে। আমি নিজে যখন চিন্তা করি যে এত ক্ষমতা, এত ইয়েতে আমার ছিল না, তারপর থাকলাম কীভাবে এই মানুষের অকৃত্রিম ভালোবাসার শক্তি। এবং যেটা বলছেন যে প্রতিদিনের যারা বিপ্লবী আন্দোলন করেছেন এই দেশে, তাদের অনেকের কথা শুনেছি, আর বেশ কিছু মানুষকে দেখেছি, কি অসাধারণ তাদের যে ত্যাগ, তিতিক্ষা, সংকল্প, সংগ্রাম। তারা হয়তো যেটাকে সফলতা বলে চিহ্নিত করা হয় সেটা দেখেন নাই, কিন্তু তারা নিজেদেরকে নিঃশেষ করে দিয়ে এবং প্রগতির পথটাকে প্রশস্ত করে গেছে। কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত মানুষ তাদের জীবন তারা উৎসর্গ করেছে। কোনো জিনিসকে ওইভাবে নেন নাই, খাওয়া নাই, পুলিশের ভয়, গুলি করে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এবং সমস্ত কিছু উপেক্ষা করে সেখানে যে মানুষের কথা ভাবতে হবে, শ্রমিকের কথা ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তাদের মুক্তির কথা, তাদেরকে যদি বাদ দিই, তাদের এই দুর্দশার কথা যদি ভুলে যাই, আমি তো আর মানুষ থাকতে পারি না। আমি সবাই নাম হচ্ছে না, একজন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমার। আমি বলছি, দাদা এই এত সব ঝামেলা আপনাদের এই আন্ডারগ্রাউন্ডে থাকেন, যে কোথায় ইয়ের থেকে মিরেশ্বরের পর্যন্ত, কারণ এই বৃষ্টি নামলে নেতারা খুশি হয়ে যেতেন, কারণ হুলিয়া তো সব, আমার তার হুলিয়া নেই। তখন ওই লুঙ্গি কাঁচা দিয়ে খালি গায়ে এই বৃষ্টির মধ্যে সেখানে প্রায় 18-19 কিলোমিটার হেঁটে হেঁটে তারা ওখানে গেছে। যেই বাড়িতে শেল্টার 4-5 জনের জন্য রান্না করে, মানুষ 10-15 জন হয়ে গেছে। তারপর দেখি বাসার ভাই উনি নিজে দেখি একটা এর মধ্যে মুড়ি আর গুড় নিয়ে আসছে, আর আমার এনে একটা বাটিতে গুড় আর মুড়ি দিছে। কিছুক্ষণ পরে রাতে খিদার চোটে এত পথ হাঁটলাম, ওনারা নিশ্চিন্তে মুড়ি আর পানি খেয়ে ঘুমিয়ে গেছে, আমার তার ঘুম আসে। তা বললো যে দাদা বসাটা খাওয়ার কী ব্যবস্থা, খান নাই? তাহলে কই খাওয়া বই যে মুড়ি যে খাইলাম, দেখলাম নেতাই মুড়ি খেয়ে ঘুমাইতেছে, আমি কী করব? এইটা শুধু একটা কথা না, এইভাবে নানান ধরনের যে কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করেছে
থাকার জায়গা নাই, শোয়ার ব্যবস্থা নাই, নিরাপদে চলাফেরা করতে পারেন না, পরিবার ধসে যাচ্ছে, পরে অনেকের পরিবার সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এবং সেই রকম অবস্থায়ও কিন্তু ওই স্বপ্নটা চোখের সামনে আছে যে আমি মরে যেতে পারি, আমি শেষ হয়ে যাব, কিন্তু আমার স্বপ্নকে আমি মরতে দেব না। এবং এই দেশের যেই মানুষরা আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি ভাত খাই করতে, আমি তো জমিতে কাজ করি না, ওই কৃষক তো জমিতে ফসল ফলায়, আর আমি এনে শান্তি মতো বসে প্লেটে ভাত নিয়ে খাই, কিন্তু আমি তৈরি করি নাই। কাপড়টা আমি গায়ে দিই, এটা তো আমি তৈরি করি নাই। যা কিছু আমরা ব্যবহার করি একটাও তো আমি কোনোটা নিজে তৈরি করি না। তাহলে এই মানুষরা আমার মুখের অন্ন যোগায়, এই মানুষরা আমার পরনের কাপড় যোগায়, এই মানুষ আমার ঘরে থাকার ব্যবস্থা করে, তাদের ঘরে খাবার নাই, তার সেই ব্যবস্থা নাই, তার সন্তান লেখাপড়া করতে পারে না। আমাদের সন্তানরা তো ভালোই লেখাপড়া শুরু করতে পারে। এইটাকে যদি কেউ অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়ে যায় এবং সে আর মনুষ্যত্ব বোধ তার মধ্যে লুপ্ত হতে থাকে। খুব এটা ধাক্কা লাগছে মনের মধ্যে যে কথা তো ঠিক, এইভাবে তো ভাবি নাই। এবং এটা ঠিক, মানুষ খালি আকারে ইয়েতে অবয়বে শরীরের মানুষ হলে হয় না, তার মধ্যে একটা যে শক্তি, দৈহিক শক্তি যোগায় খাদ্য সামগ্রী, আর মানসিক শক্তি যোগায় নীতি আদর্শ, মানুষের প্রতি ভালোবাসা। ওইটা না থাকলে সত্যিকারের মনুষ্যত্ব বোধে বলিয়ান কোনো মানুষ অসম্ভব থাকতে পারবে না। আবু আলম শহীদ খান তার ব্যক্তিগত জীবনে একটা বড় পদে চাকরি টাকরি করেছে, এখানে আসার তার কোনো দরকার নেই। তারপরে লোকটা স্বপ্ন দেখে, মেয়েদের কথা বলছে, স্বপ্ন দেখে যে একটা কিছুর প্রত্যাশা করে, কারণ একদিন একটা কমিটমেন্ট তাদের জীবনে ছিল। ওরা আমি দেখছি জেলখানায়, ওই যখন হাসপাতালে যে অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে ওখানে চলে আসছে, দেখি যে তখন তো অল্প বয়স, এর মধ্যে আছে। আমি বললাম কী ব্যাপার, তোমার কী কেস? বা আর্মস কেস। বলিষ্ঠতা আছে, আমার তার কোনো ভাবনাই নেই, কী হবে এটা জেল জুলুম যাই হোক। সেটা কথা বলছি যে আমরা এই জন্য মাঝে মধ্যে যে সাধারণ মানুষের তাদের মধ্যে যাওয়া, এটা পারি না এখন, কারণ আমার তো সেই অবস্থাটা এখন নাই। আগে যেমন ওই এলাকায়, ইলেকশনের এলাকা বলেন বা যারপুরে বহু এলাকায় আছে, অনেকে তো মরেও গেছে, তাদের সন্তানরা বলে যে বাবা এখনও আপনার কথা যে বলতো নাই, জীবিত নাই। বেশিরভাগই বিত্তবানদের ঘরে খুব একটা যাওয়ার চেষ্টা করতাম, একটু গরিব বা একটু মেহনতি, কিন্তু মেহনতি মানুষের আবার একটা সমস্যা আছে, তারা আবার গায়ে গতরে চেহারা শুরুতে একটু মধ্যবিত্ত বিত্তশালী লোক দেখলে জায়গা দিতে চায় না, কারণ তার ঘরের মধ্যে চাটার মধ্যে ঘুমায়, খাওয়ার নিয়ে থাকে না। ফলে তারা করে কি, যে একটা সচ্ছল পরিবারে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা করে। আমি একসময় একজন কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত, প্রথম চিন্তা করলাম যে এই পার্টি বলল কি, দলের নাম বলা যাবে না, সেলিব্রিটি তো আছে এখানে, এটা নেতাদের নাম বলা যাবে না, আর সিনিয়র সবারই তো জানি না। দেখছি আমি সুকুন্দবাবুকে দেখছি, শরদিন্দুবাবুকে দেখেছি, তোহাবাইকে দেখেছি, মনিদাকে দেখেছি, সবাই দেখেছি। মনিদাদের যে তখন এইভাবে এতটা ইয়ে ছিল না, আন্ডারগ্রাউন্ড ছিলেন, কিন্তু বলা যাবে না নাম, ওনারা অনেক পরিচিত, নাম বলা যাবে না। তারপরে এখন গিয়ে মানুষের মধ্যে প্রথম গিয়ে দেখলাম যে সমাজতন্ত্রের কথাটা এত ভালো লাগলো। কমিউনিস্ট ম্যানিফেস্টো খুব ভালো বুঝি নাই, কিন্তু প্রথম পড়লাম, দ্বিতীয়বার পড়লাম, তারপরে গিয়ে আমি বললাম যে দাদা এ তো খুব ভালো বুঝতেছি না, তা আবার বড় পড়লাম, ধারণা হইলো এখন এইটা আবার মানুষকে বোঝানো দরকার। তখন সন্ধ্যার সময় বিবিসি নিউজ শোনার জন্য লোকজন বসতো, বা এটা আড্ডা মারার জন্য লোকজন বসতো। ভাবলাম যে এটা ভালো জায়গা পাওয়া গেছে, গিয়ে আমি এখন সমাজতন্ত্রের কথা বলা শুরু করলাম। খুব মনোমুগ্ধ হয়ে শুনল, গরিবের কথা, কৃষক শ্রমিক, সব কিছু বললাম। বলা টলার পরে যখন উঠে আসবো, তখন একজন বলছে, আমার বাবার ছাত্র, কয়েক স্যারের বলাটার মাথা নষ্ট হয়ে গেছে। আমি হাই হাই কী বুঝাইলাম অতক্ষণ। পরে শেষে তো ওই বললাম যে দেখো কী যে মুশকিলে পড়ছি, এত কথা বুঝাইলাম। তারপরে আবার গেলাম যে জমিতে যারা কাজ করে, মাটি কাটে, শ্রমিকদের, ওরা বিড়ি খায়। তো
তখন ওই লতিফ বিড়ির প্যাকেট নিয়ে গেলাম 4-5টা, নিয়ে বসে থাকলাম। কারণ তত কাজ করে একটু অবসরের সময় আসলো, বলে ভাই একটু কথা আছে, আসেন বুঝাই। অনেক কথা বললাম, মাথা নাড়লো, সবই স্বীকার করলো, ঠিক বুঝলো। কইসেন তো অনেক ভালো কইসেন, দেখেন আল্লাহ কী করে। এইটার পরে তো আরও কী অবস্থাটা কী। তখন একজন আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ সে বলল যে দেখেন, এইভাবে এদের লগে গল্প করে কথাবার্তা বলে পরিবর্তন করা যাবে না। এদেরকে যদি মাঠে নামাইতে না পারেন, এদেরকে আন্দোলনের মধ্যে নামিয়ে নিজে তার সঙ্গে যুক্ত হইতে না পারেন, এসব কথা কাজে লাগবে না। পরে দেখলাম কথা ঠিক। প্রথম খুব একটা পারি নাই, মানুষ 5-6জনকে ডাকি, তারপর তাদের নিয়ে আমরা কি আর পারো, হলে না আসি তো আমি সামনে, পুলিশে মারলে তো আমারে প্রথম মারবো, তুমি তো তার পিছিয়ে থাকবা, চলো না নামি। এই করতে করতে একটা সময় গিয়ে দেখলাম যে আসলে তখন তাদের মধ্যে সাহস বাড়ে, কথার গুরুত্ব তৈরি হয়। এটা আপনি কথাটা বললাম। আবার ইলেকশন যখন করলাম, সেটারও নানান বিচিত্র অভিজ্ঞতা। সেটা এক সময় 90-এর অভ্যুত্থানের পরে, এর আগে তো ইলেকশন করছে। ইলেকশনের সময় সেখানে যেসব প্রপাগান্ডা হয়, যেসব বক্তৃতা হয়, কথাবার্তা হয়, আপনারা জানেন 79 সালের ইলেকশনের সময় আমার সঙ্গে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সে যুদ্ধ অপরাধী হিসাবে ছিল মাওলানা আব্দুল মান্নান, 71 সালের। এখন সে আবার আমার বাপের মানে রাজনীতিতে নিয়ে আসছিল তাকে। তো এখন সে এই করতো বিভিন্ন জায়গায় মিটিংয়ের সময়, অত সে বক্তৃতা অন্য কিছু বলতো না, কিন্তু সে যেটা করতো, সে জানে যে প্রতিদ্বন্দ্বিতা হবে আমার সঙ্গে। তখন সে প্রথমে বলতো যে, আমার বাপের কথা বলতো যে উনি আমার নিয়ে আইসে, আমি তো রাজনীতি আমি সব ছেড়ে দিয়েছিলাম, এই গণ্ডগোলের স্বাধীনতা কয় না, গণ্ডগোলের পরে আমি ভাবলাম যে এই মসজিদে গিয়া ঢুকে গেলাম যে ওরা কাবা করে, কিন্তু আমার উনি বাইক করে নিয়ে আইসে বলে টলে। তারপরে হঠাৎ করে যে আপনারা রাশিয়ার নাম জানেন নাকি? মানুষ তো রাশিয়ার নাম জানে। কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকা, তারপরে হঠাৎ করে এক চিৎকার দিয়ে, আজ রাশিয়ার 20 কোটি মুসলমান আজ কোথায়, ওই আবার কান্না শুরু করে। চোখ বুঝতেছে। এখন সে জানে যে রাশিয়া মানে সমাজতন্ত্র নয়। এইবার তো মানুষ আরো শক্ত হয়ে বসছে, চীনের 50 কোটি মুসলমান কোথায়, মানুষই তো অধ্যায়। তার মানে হলো সে অন্য রাজনৈতিক কথা বলে তো গায়ে করতে পারবে না, এই জায়গাটা সে টার্গেট করেছে। তখন আমার আবার একটা মিটিংয়ে যখন গেলাম, সেখানে আমার একটা কাউন্টার করতে হয়। ইসলামের অত সব ইতিহাস জানি না, যা জানি সেগুলো বলা। তো সেখানে আবার বলছে যে ইসলামী আমাদের ইয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে, এলুম মারানা। তাই আমি বললাম দেখেন, এই যে ইসলামের নাম বলে কোনো নাম নাই, ইসলামী পোশাক নাই, ইসলামী খাদ্য, এগুলি কিন্তু ভুয়া কথা। বললেন হজরত মোহাম্মদ, ওনার বাবা উনি ছিলেন পৌত্তলিক, ওনার নাম আবদুল্লাহ, ওনার দাদা হইল অগ্নি উপাসক, এর নাম আব্দুল মোতালেব। এটিকে আরবি নাম, মানে ইসলামী নাম। মানুষ সরকার তো থমকায় দেয় কি, ইসলামী কোনো পোশাক নেই। সৌদি আরব হয়তো গরম দেশে কোনো পোশাক পরে। তো এখন আপনারা আপনাদের স্ত্রীদের সালোয়ার কামিজ না পারে, শাড়ি পরান কেন? এটা তো হিন্দুদের পোশাক আপনাদের মতে। যাক, এইসব অনেক কথা পরে। ওই মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট, তিনি আমার ওই দেওবন্দি গ্রুপের এখনকার দেওবন্দীদের মতো না, এরা আবার এক ধরনের লেখাপড়া জানার লোকজন। এই মোল্লারা সব মিটিংয়ের পর ওনার কাছে গেছে, গিয়া কয় যে হুজুর, আপনি তো বারান্দায় বৈশা বক্তৃতা শুনলেন, উনি যা যা কইছে কথাগুলি ঠিক ঠিক কথা বলছেন। ওনার মনের মধ্যে কি আছে গায়েবের মালিক খোদা, এটা আমি জানি না, তো কথা ঠিক। এটা হলো আরেক অভিজ্ঞতা। তারপরে বিশেষ করে 91-এর পরে তখন একটা রেডিওতে প্রচার টচার হয়, ওই যে 5 দলের সমন্বয়। আমি তো ওই সময় আমার দায়িত্ব ছিল, কিন্তু মেনন ভাই সে দায়িত্বটা হ্যান্ড ওভার করে নাই। তারপরে যখন ইলেকশন পড়ে গেল, তখন আমি দায়িত্ব আছি, প্রচার হয় খুব। এর মধ্যে চেয়ারম্যান 16 জন চেয়ারম্যান ওরা লেখা, 15 জন চেয়ারম্যান আমাদের অফিসে হাজির হয়েছিল। আমাদের কোঅপারেটিভ জানে, একজন আসে না, সে আমার চাচা, ওনার জ্বর।
তারা এসে বললো যে আমরা এবার ঠিক করছি, আমরা আপনাদের সব সমর্থন দিব। তা আমি বললাম, বাহ, আমি তো জিতে গেছি। 16 চেয়ারম্যান যদি সমর্থন দেয়, ইলেকশন আর কী লাগে, আমি জিতে গেছি। তবে আপনাদের এই সমর্থনটা যে আমি নিতে পারতেছি না, জন্য আমি দুঃখিত। সারা জীবনে উল্টা কথা কইয়ে দিলেন, এখন আবার শুরু করলেন। আমি বললাম, না, তারপরেও ধরেন আপনারা সমর্থন দিবেন, সেটা নেওয়ার আমার তো সেই ক্ষমতা সাধ্য নেই। আমরা কি টাকা চাইছি নাকি? বলে টাকা চান নাই, কিন্তু আপনারা কি দল করেন? দল করেন না। আসতে ভাড়া লাগছে, হোটেলে আসেন, কিছু না হোক, অত 10,000 টাকা, সামান্য কিছু টাকা হাতে না দিলে তো শরীরটা গরম হবে না। ধরেন 16 জনরে 10,000 টাকা করে দিলে 1,60,000 টাকা। এটা দিলে পরে আপনাদের একটা উত্তেজনার ভাব তৈরি হবে। তারপর আপনার এলাকায় যাবেন, গিয়ে আমার একটা সম্বর্ধনা দিবেন। সেই সম্বর্ধনার বাজেট হবে 1 লাখ। তারপর যেদিন আমি নমিনেশন ফাইল করব, সেদিন আরেকটা বিরাট মিছিল হবে, ওটার বাজেট 1.5 লাখ টাকার কম না। তারপরে 40টা জায়গায় ভোটের অফিস হবে, খরচ ইত্যাদি বলে আমি একটা হিসাব দিলাম, 14,70,000 টাকা একটা হিসাব। এর নিচে বাংলাদেশে কোনো এমপি হবে না, কোনো ইলেকশন করতে পারবে না, মিনিমাম। তো আমার 2 জন, আবদুল্লাহ সরকার আর আমার 2 জনের জন্য ধার দেনা করে বিভিন্নভাবে আমাদের হইল 6 লাখ টাকা। আমার আগে 3 লাখ, আমি 14,70,000 টাকা বই পাই। টাকার জন্য আমরা চিন্তা করতে হবে না, আমি জানি, এটা আপনাদের বলার দরকার নেই। ফরিদগঞ্জ সমিতি, চাঁদপুর সমিতি, এইসব সমিতিতে যদি হাজির হই, 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকাও দিবে। অসুবিধা কি? বলে অসুবিধা কিছু নাই, তাহলে আমার সেক্রেটারিয়েটের বারান্দায় ঘুরতে হবে ইলেকশনের। আর এই অফিসে বাসদ কর্মীরা আর বসার জায়গা পাবে না, ওই সমস্ত চেয়ারম্যান মেম্বার এরা এসে বলবে। পরে এক সময় মেনন ভাইয়ের অফিসে গিয়ে একদিন ওনার সঙ্গে কথাই বলতে পারতেছি না, সব আওয়ামী লীগের লোকজন বসে আছে। যাই হোক, তখন সেটাই বললাম, কয় যে না, এটা তো একটা ধরেন, তাহলে ইলেকশন করবো না? আমি করবো, এবং ইলেকশন আমার কী ফল হবে তা আমি বুঝে গেছি। কারণ রিয়েলিটিটা হচ্ছে এই যে, যেই কর্মীরা, আপনারা তো আপনাদের ইলেকশন করবে না, আমি উপলক্ষ। কারণ আপনার যে কর্মীরা ইলেকশন করবে, ওদের দোষ দিয়ে লাভ নাই। 5টা বছর ধরে বসে আছে, কারো ঘরের চাল নাই, কারো মেয়ে বোন বিয়ে দিবে, কারো ভাইকে বিদেশ পাঠাবে, কারো জমির গড় ছাড়াবে, এগুলি স্বপ্ন নিয়ে বসে আছে। এর সঙ্গে মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, এগুলি আছে। এখন এই কর্মীদের আমাকে ইলেকশন কেন্দ্র করে এই টাকাটা যদি আপনি যোগান দেন, তাহলে আগামী আপনার ইলেকশনে এটা কাজে লাগবে। চুপ করে আছে, কয় এটাই তো বাস্তবতা, কী করবেন এখন, এটা ছাড়া অত টাকা পয়সা লাগবে না, তারপরে আমরা এটা কিছুটা ম্যানেজ করব। যাই হোক, এটার পরে তো যা হয়, এলাকায় যখন যাই, ওরা দেখলে এদিক ওদিক চলে যায়। আমাদের কমরেডরা গেছিল ইলেকশন করতে, কারণ ওরা এখন কি করবে, কারণ সারাটা বছর তো ভরে এই অপেক্ষাই আছে ইলেকশন যেটা করবে। তো সিস্টেমটাই এমন হয়েছে, জনগণের চেতনা, যেমন বহু লোক আছে আসতে হাতের মধ্যে 10 টাকা 20 টাকা, অন্তত এত টাকা পয়সা নাই, দিয়ে দিচ্ছি, বুঝে দিচ্ছে, এরকম প্রচুর মানুষ আছে। কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীকে তো আমরা সেই চেতনার জায়গায় আনতে পারি নাই। যেমন আমরা একটা স্লোগান দিয়েছিলাম, নোটও চাই, ভোটও চাই। কুড়িগ্রামে একটা সেন্টারে একটা ব্যালটের সঙ্গে 2 টাকার নোট পাওয়া গেছে। ওরা তখনটা ব্যাপার কি, টাকার নোট কেন আছে? ওই ভোটার মনে করছে যে এরা তো নোট চাইছে, ওটার মধ্যে দিছে। তাহলে একটা হলো যে বামপন্থীদের নির্বাচন বা ইয়েটা, যে আমাদের লালা সাহেব যেটা বলছেন, সেটা না, আপনি বুর্জুয়া কায়দায় ইলেকশন করেন, সেটা আপনাদের লেলিনকে ইলেকশন করতে হয় না, 2বার ইলেকশন করছেন, 2বার বয়কট করছেন, সেগুলো মূল্যায়ন করছেন। কিন্তু কমিউনিস্টদের জিততে হইলে পরে ঘরে ঘরে কমিউনিস্ট তৈরি করতে, জনগণের চেতনার মানকে এমন জায়গায় তুলতে হবে যে জায়গায় উঠলে পরে সে পুঁজিবাদ বুঝে, বুর্জুয়াদের চরিত্র বুঝে, এবং তার শক্তিকে, সেই শক্তিকে চেনে, তার জন্য সে জান দিতে রাজি হবে ওই জায়গায় নেওয়ার জন্য। নাহলে রুশ বিপ্লব হইল কীভাবে, নাহলে চীন বিপ্লব হইল কীভাবে? বাংলাদেশে কেন সেটা করতে পারল? বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধের সময় মানুষের তো সেই চেতনা, আবেগ, উচ্ছ্বাস এমন জায়গায় গিয়েছিল, মানুষ তো গুলির সামনে দাঁড়ায় আছে। মুক্তিযুদ্ধকে আমরা যে জনযুদ্ধ বলি কেন, সেটা হলো আপনি খেয়াল করে দেখেন, এইটা এই শেখ মুজিবের এই দোষ, অমুকের এই দোষ, ওই দোষ, এইভাবে আলোচনা করলে জিনিসটা বোঝা যাবে না।
শেখ মুজিবুর রহমান একজন বুর্জোয়া জাতীয়তাবাদী নেতা, এবং তিনি যে দলটা গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ, যে দল নেতৃত্ব দিয়েছিল সেটা বুর্জোয়া দল। ফলে রাশিয়ায় কমরেড লেনিনের মতো নেতা এবং যে ধরনের বলশেভিক পার্টির নেতৃত্বে যে ফলাফল আসবে, বাংলাদেশে এই ফলাফল আসতে পারে না। এখন যেই জিনিসটা আমরা দেখছি যে 25শে মার্চে গণহত্যা শুরু হয়ে গেল। আমি ঢাকা শহরে এলিফ্যান্ট রোডে একটা ইয়েতে ছিলাম। আমরা প্রথম গাছ টাছ সব রাস্তার মধ্যে দিলাম, আটকে দিয়েছিল, কিন্তু ওটা হচ্ছে আর্মির কী শক্তি, দারুণ হয়েছিল। 25শে মার্চে গণহত্যা যখন শুরু হয়, তখন পুলিশ, বিডিআর, আর্মি তাদের কাছে যা কিছু অস্ত্রপাতি ছিল এটা নিয়ে তারা প্রতিরোধ করছেন। 10ই এপ্রিলের মধ্যে সব শেষ হয়ে গেছে, সব ইন্ডিয়া চলে গেছে। তাহলে 25শে মার্চ থেকে শুরু করে আপনি খেয়াল করেন, মুক্তিবাহিনী ট্রেনিং নিয়ে আস্তে আস্তে জুন মাসের প্রায় মধ্যবর্তী সময়, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ করেছে কে? জনগণ। নিরস্ত্র জনগণ সশস্ত্র শক্তিকে মোকাবেলা করছে, এই জন্য শহীদের সংখ্যা এত বেশি। তারপরেও যখন মুক্তিবাহিনী ওখান থেকে ট্রেনিং নিয়ে আসছে, তাদের আমরা বলছি হিট অ্যান্ড রান, গুলি করবা পালায় যাবে, গুলি করে পালায়। আরে সে না পালায় গেল, তারপর তো মিলিটারি এসে চাপায় পড়েছে, নারী পুরুষ মিলে প্রতিরোধ করছে। দুঃখজনক বিষয় হলো বহু নারীরা দা নিয়ে, ক্ষমতা নিয়ে, এগুলি নিয়ে কিন্তু প্রতিরোধ করছে, কিন্তু এটা ইতিহাসে যা স্থান পেল না। পুরুষ যদি অঙ্গহানি হয় সে মুক্তিযোদ্ধা, আর নারীরা তাদেরকে আপনি বীরাঙ্গনা একটা করে মুক্তিযুদ্ধে বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে এদের যে অসম সাহসী ভূমিকা সেই সময় ছিল, তার কোনো স্বীকৃতি এই দেশে দিল না গভর্নমেন্ট। ইতিহাসও সেটা সেভাবে আসে না। এবং সেপ্টেম্বর, বোধহয় আগস্ট সেপ্টেম্বরের দিকে আপনারা জানেন যে ওখানে ইন্ডাকশন, যেটা হলো মুক্তিবাহিনী যখন ঢুকতো, বিভিন্ন পয়েন্ট থাকতো সেখান থেকে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। প্রথম দিকে মেয়েরা ছিল না, এটা ঠিক, কিন্তু জুলাই আগস্টের পরে তখন ইয়াং মেয়েরা বিশেষ করে প্রচুর এসে, তখন তো আলো জ্বালতে পারবেন না, বিড়ি সিগারেট খাইতে পারবেন না, কারণ আলোটা রাত্রে খুব স্পষ্ট হয়, পরে পয়েন্ট ব্ল্যাঙ্ক ফায়ার করা যায়, সেজন্য নিষিদ্ধ ছিল আলো জ্বালানো। এই অন্ধকারে সারা রাত এই ছেলে মেয়েরা একসঙ্গে ছিল, একটাও ঘটনা ঘটে নাই, কোনো একটা অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটে নাই। এবং এক সময় গিয়ে কিছু দূর পর্যন্ত আগে দেওয়ার জন্য ঢুকতাম, তো এই মেয়েরা দেখতাম বসে আসে, ওই যে ব্যাগ থাকতো, তো ব্যাগের মধ্যে এইসব এক্সপ্লোসিভগুলো নিয়ে এরকম টিপে কয় ওই 3 ফুটি আলাটা কই। ওরা বুঝে এরকম যে আর কি LMG SMG, মানে ওটা ছাড়া তো রেজিস্ট করা যায়, মানে আমরা যে এক্সপ্লোসিভ নিয়ে আসি এটা যে কাজের না, বুঝে ফেলছে। ওরা তো হচ্ছে আমরা ট্রেনিং দেখা। এবং দেখেন মার্চে, আমি তো শুরুতেই চলে গেছি, তখন এপ্রিলও হয়নি, মানে গেছি, বেশ কিছু মেয়েরা ট্রেনিং নিতে এসেছিল এই মতিনগর ক্যাম্পে। সেখানে যাওয়া তো প্রথম তো ট্রেনিংয়ের কোনো আসে নাই, ডাইরেকশন আসে নাই। আমাদেরকে পুরনো রাইফেল তুলে দিয়ে একবার খুলনা, জোড়না और सफाई करना ये भी ট্রেনিং হয়। কিছুদিন পর আমরা দৌড় এই কাজের জন্য আমরা ইন্ডিয়া আসছি নাকি, ওটার খালি আমরা পরিষ্কার করতেছি, কয় তো অর্ডার তো নেই আয়। তারপর অর্ডার যখন আসলো, প্রায় আমি তাদের তো নামও সেই সময় জানতাম, খেয়াল করি না, 20-30টা এই ধরনের মেয়েরা তারা ওখানে এই ট্রেনিংয়ের মধ্যে এসে প্রথম ওই রাইফেল টাইফেল ওদের হাতে দিল। 5-7 দিন পরে দেখলাম ওরা নেই, হাওয়া হয়ে গেছে, এদেরকে আর ট্রেনিং দেওয়া যাবে না। কে নির্দেশ দিল, কেন ট্রেনিং বন্ধ হয়ে গেল? বলছে না এরা এখন কী করবে, হাসপাতালে ইয়ে করবে, গান টান গাইবে, এই সমস্ত কাজ সেটা করুক, কিন্তু ট্রেনিংটা কেন বন্ধ হয়ে গেল? যাকে অনেক কথা, আমি এই বিষয়ের উপর অনেকে বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা। আমি তো একটা ছোট্ট জায়গাকে দেখেছি, আমি ইতিহাস লিখবো কেমন? আমি তো সামগ্রিক ছবিটা জানি না, অনেক কথা জানি, অনেক কিছু দেখেছি, কিন্তু সেটা ইতিহাস হয় না। এখন যারা অনেকে ইতিহাস লেখেন সেগুলি একটু অতিরঞ্জিত বিষয় থাকে, না থাকলে ভালো। যাই হোক, সেটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে যেই সেখানে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। ওরা 2টা জিনিস দেখছে। একটা হলো যে একটা ঘর, ওরা ওই একদম বর্ডারের কাছে, সেই ঘরটা সেটা কোনো একটা কুড়ে ঘরের মতো, একজন বৃদ্ধা মহিলা থাকে, বাকি তার ওই যুবক টুবক কেউ নাই, ওই এলাকায় সব সরে গেছে। 10-12 জন এদেরকে বললাম যে তোমরা এক কাজ করো, এখন রাত গভীর না হইলে এদিক দিয়ে পার হওয়াটা ঠিক হবে না। তারপরে ওই বৃদ্ধার ঘরে সেখানে এসে বসে আছে,
চালটা কিন্তু ফুটায়, বৃষ্টি হলে পরে বৃষ্টি পানি পড়ে, ছাগল আছে, মুরগি টুরগি নিয়ে আসে বসবাস করে। এই মহিলা মুক্তিবাহিনীরা খাওয়াবে সেই জন্য ধার করে মুরগি আনছে, ডিম আনছে, রান্না করছে। এখন শেষে বললাম যে তোমার এখানে খেয়ে খাওয়া যে আমি এই ব্যবস্থা অনেকদিন ধরে ভাবছি, মুক্তি তখন তো মুক্তিবাহিনী মুক্তি আসলে এদের জন্য আমি জোগাড় করছি। তাহলে তুমি কেন এটা জোগাড় করতে গেলে? বাবা রে, বৃষ্টি হলে পানি পড়ে, ছাগল টাগল নিয়ে একসঙ্গে থাকি, যদি এরা দেশটা স্বাধীন করতে পারে, স্বাধীন হয়, তাহলে আমার এই অবস্থাটা থাকবে না। এই জন্য ওদেরকে একটু খাওয়াই, মনের শান্তি। এই কথা শোনার এইটা মনের মধ্যে আমার গেঁথে গেছে যে মুক্তিযুদ্ধের পরে আমি এই মুক্তিযুদ্ধের সকল ভাতা নেওয়াটা অসম্মানজনক করছি। ওই মানুষটাকে কি আমরা সন্তুষ্ট করতে পারছি? এদের যে স্বপ্ন, এটার বাস্তবায়ন কি দেশে হয়েছে? হয় নাই। বলে অসম্পূর্ণ এই যুদ্ধ। এবং এখানে যে কথাগুলি আসছে আমি আপনাদের বিরক্ত করতেছি, একটু ক্ষমা করবেন, 2-4 মিনিট একটু বেশি নেই। এখন যেটা অনেকেই বলছে যে মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগ যেটা নিয়ে বাণিজ্য করলো, সাইনবোর্ড বানালো, এই চেতনা স্বাধীনতার পরের আবিষ্কার নয়। এই কথাটা বুঝতে হবে। 52-এর ভাষা আন্দোলন থেকে 1971 সাল পর্যন্ত যেগুলি সংবিধানে লেখা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সব কিছু মুক্তিযুদ্ধের আগেই এগুলি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। কীভাবে? আপনারা জানেন যে ছাত্রলীগ, যে আওয়ামী লীগ নেতৃত্ব দিল, আওয়ামী লীগের ছাত্রলীগ তৈরি হয়েছিল, গঠিত হয়েছিল 1948 সালে। সেই 48 সালে ছাত্রলীগের নাম ছিল মুসলিম ছাত্রলীগ। খেয়াল রাখবেন, সেই মুসলিম শব্দ 1953 সালে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। কত বলিয়ার প্রস্তাব করছিল এটি কেন, এরপরে যাই হোক পুরো ইয়েতে এই সিদ্ধান্ত গৃহীত হয়ে মুসলিম শব্দ বাদ দেয়। এটা নিয়ে মোল্লারা খুব হইচই হয়েছিল। জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দলগুলি বলছে যে এরা পাকিস্তানের আদর্শ বিচ্যুত, এইসব কথা বলে। কিন্তু কই, ছাত্রলীগের ইয়ে তো কমে নাই। জামাত ইসলামের ছাত্র সংগঠন, সেটার নাম ছিল জমিয়তে তালাবায়ে আরাবা, এরকম একটা নাম। পরে হয়েছে ইসলামী ছাত্র সংঘ, তারপরে হলো স্বাধীনতা ইসলামী ছাত্র শিবির। এরা এই যে তালাবায়ে আরাবা, আমার নামটা একটু বোধহয় বলে একটু খেয়াল নিয়ে না আপনারা, ওরা তখন এই ভাষা আন্দোলনে সেখানে গোলাম আজম একটা মানপত্র পাঠ করেছিলেন। উনি ডাকসুস জিয়াস, এইটা ভিপি ছিল অরবিন্দ, মানে ওর নাম কি, ও যেহেতু হিন্দু, ওর উপর তো গোলাম আজমকে দিয়ে পাঠ করেছে। লিয়াকত আলী খানকে, খানের মানপত্র, ওটার মধ্যে ভাষার একটা কথা আছে। এখান থেকে সবাই অনেকে জামাতিরা বলে যে উনি ভাষা আন্দোলনে ছিলেন, বিষয়টা তা না। কিন্তু গোলাম আজম নিজে যখন বিবৃতি দেওয়া শুরু করলেন, ভাষা আন্দোলনে থাকাটা ভুল, এবং উর্দুর পক্ষে তিনি যখন বিবৃতি দেওয়া শুরু করলেন, এই সমস্ত তালাবায়ে আরাবার নামলো ভাষা আন্দোলনের বিপক্ষে। এবং সমস্ত ইয়ার থেকে ছাত্রদের মায়ের খেয়ে বিতাড়িত হয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ হয়ে গেল। এই ইতিহাসটা এখন অনেকে বলে না। তারপরে এরা করলো কি, ওই সংগঠনের নামে কার্যক্রম আর থাকলো না। এরপরে এই সংগঠনের নাম পাল্টাইল, নাম রাখলো ইসলামী ছাত্র সংঘ। এই ইসলামী ছাত্র সংঘ নাম রাখার পরে এরা পরবর্তীকালে সেই ইতিহাস আপনারা জানেন, এটা বলার দরকার। আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মাওলানা ভাসানী, ওনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ 1955 সালে, উনি তখন সভাপতি, ওনার সভাপতিত্বে এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। কই, আওয়ামী লীগের বিকাশ তো বন্ধ হয় না। তাহলে ধর্মনিরপেক্ষ চেতনার কী মানের বিকাশ ঘটলে, গ্রহণযোগ্যতা তৈরি হলে পরে একটা ছাত্র সংগঠন তার নাম থেকে মুসলিম বাদ দিয়ে দিচ্ছে। মূল যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, তার নাম মাওলানার মতো মানুষ, তার নেতৃত্বের আওয়ামী লীগ মুসলিম শব্দ বাদ দিয়ে দিচ্ছে। কই, তাদের তো মানুষ আসা বন্ধ হয় না। এবং এটা নিয়ে গোলাম আজমের, এটা আমরা আমাদের বই উল্লেখ করছি, গোলাম আজমের একটা বই আছে, পাকিস্তানে আদর্শের লড়াই। ওটাতে তিনি মাওলানা ভাসানীর কঠোর সমালোচনা করেছেন এবং বলছেন পাকিস্তানে 3টে আদর্শের লড়াই চলতেছে, ইসলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র। সেখানে তিনি বলছেন যে গণতন্ত্র থাকলে তবুও ইসলাম কিছুটা থাকবে, কিন্তু সমাজতন্ত্র আসলে ইসলাম আর থাকবে না। খোদা না খাস
যদি কোনো সময় এই সমাজতন্ত্র আসে বলে তাহলে আমরা একটা বই উল্লেখ করেছি। এরপরে যদি ধরেন গণতন্ত্র আমাদের দেশে আবিষ্কার না, ইউরোপ থেকে আসছে, কিন্তু মূর্ত রূপ ধারণ করলো কখন? যুক্তফ্রন্টের পরে আইয়ুব খান যখন এসে মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি, 40,000 পূর্ব পাকিস্তানে, 40,000 পশ্চিম পাকিস্তানে, এই ধারণা মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের দেশের গণতন্ত্রটা মূর্ত ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। এখন এইটা রক্ষিত হয়েছে কিনা 70 সালের নির্বাচনে মানুষের সেটার প্রতিফলন আমরা দেখেছি, যেটা স্বাধীনতার পরে 13 ইলেকশনের একটার মধ্যেও নাই। এই কথাটা হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু এর সঙ্গে যদি আপনারা দেখেন যে জাতীয়তাবাদী চিন্তা যেটা, সেটারও প্রকাশ ঘটল কীভাবে? এই নিজামী যখন প্রেসিডেন্ট, আমার খেয়াল আছে ওই সময় আমরা মিছিল করতাম, এই তার নেতৃত্বে তখন ওই ছাত্র সংঘের মিছিল হইতো, ওরা 20-30 জনের বেশি খুব একটা হয় নাই। মুসলমানের বাণী কি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তোমার আমার ঠিকানা মক্কা, এগুলো স্লোগান দিত। তখন এত জয় বাংলার স্পষ্ট হয় না, তা আমরা বলতাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এইভাবে একটা জাতীয় বোধ, জাতীয় চেতনা এই দেশে গড়ে উঠছে। এগুলি স্বাধীনতার পরের আবিষ্কার না। এবং তার সঙ্গে খেয়াল করেন সমাজতন্ত্র, এটা প্রথম 47 সালের পরে শ্রমিক ঐক্য জিন্দাবাদ, এই ছিল স্লোগান। 1 বছরও যায় নাই দুনিয়ার মজদুর এখন এই ধ্বনি উচ্চারিত হয়েছে। সে আদমজি ইস্পানি বাওয়ানের সমস্ত কারখানার শ্রমিকরা মিছিলে তখন দুনিয়ার মজদুর স্লোগান দেয়। এবং আওয়ামী লীগের মতো একটা বুর্জুয়া দলের ছাত্র সংগঠন সমাজতন্ত্রের প্রভাব কত শক্তিশালী হলে পরে তারা উপলব্ধি করলো, কারণ সমস্ত ছাত্র নিয়ান জিততেছে। 66-এর আগে আমার যদ্দূর মনে পড়ে, আমি অনেক জায়গায় তখন ঘুরেছি, দৌলতপুর, খুলনা, এরকম 5-6টা জায়গা ছাড়া সমস্ত ইস্ট পাকিস্তানের ছাত্র ইউনিয়ন। তখন সিরাজুল আলম খান তো উনি এই ইয়েটা আনলেন যে সমাজতন্ত্রের কথা বলা ছাড়া এদেরকে মোকাবেলা করা যাবে না, আগানো যাবে না। তখন 70 সালে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব, স্বপন চৌধুরী দপ্তর সম্পাদক ছিল, শহীদ হয়েছে 71 সালে, সে প্রস্তাব উত্থাপন করে। নূর আলম সিদ্দিকী, মাখন টাকাল, এরা কয়েকজন 5-6 জন ছাড়া হোল ইয়েতে পাশ হয়ে। এবং তখন সিদ্দিকী সহ এটা শেখ মুজিবের বাসায় চলে গেছে। এরা গিয়া বলছে কী হয়েছে, মুজিব শুধু জিজ্ঞেস করছে যে কয়জনের। যখন শুনছে যে হাউজের তখন চুপ করে গেছে, গ্রহণ করছে বিষয়টা, বিরোধিতা করে। তাহলে সমাজতন্ত্রের কথাটাও ওই সময় একটা বুর্জুয়া দলের ছাত্র সংগঠন, সে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাব পেশ করে। এবং 71 এই পল্টনের যে মিটিংটা হয় মুজিবের প্রেজেন্সে, এই 3রা মার্চের ওই মিটিংয়ে শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করে। ওই ইশতেহারের মধ্যে একটা ছিল শ্রমিক রাজ, কৃষক রাজ। তাহলে এগুলি কি স্বাধীনতার পরে? তাহলে এই চেতনার স্তরে যদি না উঠত দেশ, তাহলে কিভাবে সেখানে মুসলিম শব্দ বাদ দিল ছাত্রলীগ থেকে, আওয়ামী লীগ থেকে, অথচ এই সংগঠনেই বিকশিত হয়েছে, তারাই নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্বের পরবর্তী ইয়েটা কী পড়েছে সম্বন্ধে আরেকটা আলোচনা। কেন বামপন্থী, যদি 66-এ কমিউনিস্টরা বিভক্ত না হইত, তাহলে একচ্ছত্র আওয়ামী লীগের নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন ছিল। কারণ মাওলানা ভাসানীকে ওরা একা করে ফেলল। মাওলানা কিন্তু স্বাধীনতার পক্ষে বলতেছে, কিন্তু তার মূল হাতিয়ারকে, মূল শক্তি হচ্ছে বামপন্থীরা। অনেকে এখন বলে যে উনি শেষ দিয়ে জীবনে অনেক কিছু বিভ্রান্তির কথাবার্তা বলছেন। এই মাওলানার আরেকটা বিষয়, মকসুদ সাহেব মারা গেছেন, উনি লিখে যেতে পারেন নাই। একটা সুনির্দিষ্ট ইয়ে ছিল, চীনে মাও সেতুং সাংস্কৃতিক আন্দোলনের কথা বলেছিলেন। এই মাওলানা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন। সম্ভবত শাহপুর সম্মেলন হলো, আমি তো অনেক সম্মেলনে যেতাম, ফলে সবগুলি ঠিক বলে নেই। মাওলানা তো উনি যেটা করতেন, কিছুক্ষণ বক্তৃতা করেন, তারপর কেউ গান গায়, তারপর ওই যে আমাদের যে সিলেটের শাহ আব্দুল করিম, ওনার গান টান এগুলি পরিষেবা, আর উনি আবার বক্তৃতা করেন। হঠাৎ করে উনি বললেন
মেনন ভাইদের খুব আদর করতেন, স্নেহ করতেন। কাজী জাফর, তারপরে ছুটি ভাই, তারপর রাশিদ খান মেনন, রণ, এই ওনাদের ডেকে বললো, এই টুপি বানা, দোসালা টুপি বানা, লাল টুপি। যে হুজুরের কখন যে কী মাথায় আসে ওনার সামনে থেকে বলতে পারে না। কয়টা না, কয়েক লাখ বানা, কয়েক লাখ। তো ওনার সামনে আর কী বলবে? তো ওটা বলো, মানে যেহেতু ওরা বানাইতে চান এই জন্য ওই লাখের কথা বলছে, হাজার হাজার হইল কর, টুপি বানা। আর লাঠি, গণাঘাটের লাঠি, একটা টুপি মাথায়। চিন্তা করেন, ওনার মুরিদরা সব আসত, সেই মুরিদরা গোল টুপি মাথা দিয়ে আসে। তাদেরকে আবার ওই শপথ করেন, ওই যে কি পাগড়ির মধ্যে ধরে, পিছনে একটা বিচারটা ধরে, আমি মহান আল্লাহর নামে শপথ করিয়া বলিতেছি এদুর পর্যন্ত ইসলাম, মার্কিন সাম্রাজ্যবাদ, সামন্ত এর বিরুদ্ধে আজীবন লড়াই করে এই লোক ওনার শপথ। হঠাৎ করে উনি এই মিটিংয়ের মধ্যে, এই আপনারা কি এই যোদ্ধারের বিরুদ্ধে লড়াই করতে চান, নাকি তাদের কাছে গোলাম হয়ে থাকতে চান? না, লড়াই চাই। মাথার টুপি ফেলান, লড়াই করতে, লড়াইয়ের পোশাক পরতে হবে, এই টুপি দাও আর লাঠি ধরেন। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের সূচনা। কমিউনিস্টরা এই বিষয়গুলিকে সেভাবে ভালো ধরতে পারে। এটা বললাম এই কারণে যে এটা একটা ঐতিহাসিক ঘটনা, সেভাবে আসে নাই। সুনির্দিষ্ট আমি তারিখ বলতে পারবো না, এটা বলতে পারবো না। এইসব ঘটনা আমাদের দেশে। এবং এর মধ্যে আর একটা জিনিস যেটা বলছি, আওয়ামী লীগের প্রোগ্রাম হিসেবে বলছিলাম, বঙ্গবন্ধু করতে করতে জান শেষ হয়ে যেতেছে। হ্যাঁ, আপনারা বঙ্গবন্ধু কর না। তাহলে বঙ্গবন্ধু যেদিন ঘোষণা করে আমি তালিও দিচ্ছি, কিন্তু এখন বলি না, কারণ স্বাধীনতার পরে ওনার ভূমিকা, সে ভূমিকা প্রশ্নবিদ্ধ। তার মানে শেখ মুজিবুর রহমান নেতা ছিল, এটা আমি অস্বীকার করবো, কারণ হয়তো তার নেতৃত্বে যুদ্ধ করছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে উনি যেভাবেই হোক, জ্ঞাতসারে হোক, অজ্ঞাতসারে হোক, আর শ্রেণী চরিত্রের দোষের কারণেই হোক, সেটা করেছে। যাক, সেটা কথা না। তবে তাকে আমি অশ্রদ্ধা করি না, তো আপনাদের মতো শ্রদ্ধাও করি না, কারণ তোর যে ভূমিকার জন্য। তারপর একটা উদাহরণ বললাম, শুনেন, এই শ্রদ্ধা ভক্তিও নষ্ট হয়ে যায়। পুঁজিবাদ কিচ্ছু রাখবে না, নীতি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ, শ্রদ্ধা, সম্মান, বিবেক সব ধ্বংস করে দেবে। একটা উদাহরণ বলি, তখন বোধ অগাস্টের শেষ দিকে হঠাৎ করে একটা নিউজ আসলো, শেখ মুজিবের বিচার হবে। শেখ মুজিবের বিচার মানে কি? ফাঁসি। তখন একটা জায়গায় এরকম লোকজন 30-40টা লোক এখানে দাঁড়ায় আছে। তো এবার আমাদের তো জানে যে আমরা তো মুক্তিবাহিনীর এগুলি পরিচালনা করি। আমার এই আয়সা কয় যে, স্যার শুনছেন নাকি? বলে কী? কয় শেখের বলে ফাঁসি দিব। বিচার তো বলতো না শেখ, মানুষ তো শেখ বলতো, এটা পুরা নাম বলতো না। কিছুক্ষণ পর দেখি সে একজন ডাকতেছে, কয় এদিকে আয়। ডাকে কয়, শুনছ এই শেখের তো ফাঁসি দিব, চল তার জন্য 2 রাকাত নামাজ পড়ে আসি। ওরে টাইনা লয়ে গেল। ওই মুজিবরা চিনেও না, মুজিবুর রহমানের কাছে বলতে দেখা হয় না, বলছে এটা ছিল শ্রদ্ধা। আর এখন তোমরা লাইসেন্স, পারমিট, সুবিধা, স্বার্থ, এটার জন্য বঙ্গবন্ধু জোরতে দান বেরিয়ে যায়। আর ওই লোক কিন্তু বঙ্গবন্ধু শেখের জন্য 2 রাকাত নামাজ পড়ে আসে। সেই শ্রদ্ধাবোধ মানুষের মধ্যে জাগ্রত হয়েছিল। সেই লোক তো জানে না মুজিবের শ্রেণী চরিত্র কি, সে তো জানে না যে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র। কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণকারী মানুষ সেই চেতনা থেকে তারা এগিয়ে বলছে। কংগ্রেস, আমি আমাদের অনেক সময় নষ্ট করতেছি। এখন এখানে যেটা হয় সেটা হলো যে এইবার একটা গণ অভ্যুত্থান, তারপর এই ফলাফলটা এরকম হচ্ছে কেন? হচ্ছে এই কারণে গণচেতনার মানকে ক্রমাগত যদি আপনি নামাইতে থাকেন, নামাইতে একটা স্তরে যদি নিয়ে আসেন, সেখানে যে কোনো পরিবর্তন গণ আকাঙ্ক্ষার বিপক্ষে যাবে। এই মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারবেন, তাদেরকে দিয়ে অনাকাঙ্ক্ষিত বহু কাজ করাইতে পারবেন, এবং গোটা অভ্যুত্থানের মূল উদ্দেশ্যটাকে ধ্বংস করে দিতে পারবেন, যেটা এবার হয়েছে। নাইলে যেই মানুষ স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করলো, সেই মানুষ একটা মব করে কীভাবে? তাহলে আইনের শাসনের পক্ষে কথা না বলে
সে মব শাসনের দিকে চলে যায় কীভাবে? সব মানুষ তো যায় নাই, কিন্তু এটা পারত কি মুসলিমের কিছু হলো অসম্ভব, পারত না যদি ওই জায়গায় নামাইতে না পারত। প্রথম শর্ত হলো যুব সমাজের চরিত্র নষ্ট করে দাও, জনগণের চেতনার মান নামিয়ে দাও, এবং তাদের একটা মিথ্যা আশ্বাস, বয়ান, মিথ্যা ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, তার বুনিয়াদটাকে ধ্বংস করে দাও। এমন একটা দেশ, আমি এই জন্যই আপনাদের সামনে কথাগুলি বললাম, আর সংবিধান উপরায় ফেলাইতে, সংবিধানের অনেক সীমাবদ্ধতা আছে। ওটার মধ্যে বাঙালিরা নাকি যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের 51টা ক্ষুদ্র জাতিসত্তার নামই নেই। মানবেন্দ্রনাথ লালমা এই প্রশ্ন তুলেছিলেন, আমরা এটা বলছি যেটা বলতে হবে। বাঙালি, আদিবাসী, মানে এই যে যত জনগোষ্ঠীরা মিলে তাদের মিলিত সংগ্রামে দেশ স্বাধীন হয়েছে। এটা না হলে ইতিহাস অসম্পূর্ণ থাকে। 2 নম্বর হচ্ছে নারীদের সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান ইয়ে নাই। এটা গণতন্ত্র হয় কীভাবে? এখন এইভাবে মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার আছে 26 থেকে শুরু করে, কিন্তু এই অধিকার যদি রাষ্ট্র না দেয়, তাহলে আমি কি আদালতে দিতে পারবো? রাষ্ট্রকে লায়াবল করতে পারবো? তাহলে তার গ্যারান্টি কী? তাহলে তার একটা নিশ্চয়তার বিধান সেখানে যুক্ত থাকা দরকার ছিল। এরকম আমি আরও বিষয় এগুলি বলে আপনাদের সময় নষ্ট করবো না। এগুলির অসম্পূর্ণতা, এগুলি আমাদের পূরণ করতে হবে, সব ফেলে দেওয়ার ব্যাপার না। 2 নম্বর সংশোধনী যেটা, এটা ফ্লাড গেট ওপেন করছে কালো আইনের, এটা ছিল না 72 সংবিধানে, এবং যেটার বিরুদ্ধে ওই যে জাসদের প্রতিবাদ এবং সেদিন সর্বনাশ শুরু হলো 1974 সালের 17ই মার্চের ঘটনা, সে তো আপনারা জানেন। সেটা তাহলে এগুলো দূর করো। এখন এইটা মূল স্পিরিটের সঙ্গে যায় না, গণতন্ত্রের সঙ্গে যায় না, সমাজতন্ত্রের সঙ্গে যায় না, ধর্মনিরপেক্ষতার সঙ্গে যায় না, এবং জাতীয়তাবাদকে ভুলভাবে বিকৃতভাবে ব্যাখ্যা করে। আত্মরক্ষামূলক জাতীয়তাবাদ আর আক্রমণাত্মক দখলই জাতীয়তাবাদ এক কথা না। আমেরিকা গ্রেট এই জাতীয়তাবাদ, আর একটা এখন ইরান, যদিও তারা একটা মৌলবাদী শক্তি তারা এখানে আছে, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি, তারা তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য সেই জাতীয়তাবাদী চেতনায় লড়াই করে, এটা এক জিনিস না, পার্থক্য আছে। ফলে এইটা ধরেন আজকে যে একটা বর্তমান অবস্থায় চলে আসে, এখন একটা অন্ধকার সময় চলতেছে। কেন? কারণ এখন আর ওরা রাগঢাক করতে পারে না। আমেরিকা কেউ কাছে কি ট্রাম্পের মাথা গরম, পাগল, এগুলি ঠিক না। ট্রাম্পের মাথা গরম না, ট্রাম্প হচ্ছে অনেক বেশি রিয়েলিস্টিক মানুষ, উনি ব্যবসায়ী, উনি খোলামেলা কথা বলেন। আমেরিকার অর্থনৈতিক অবস্থা কী? ভয়াবহ সংকটে আছে, বোধহয় 40 ট্রিলিয়ন, এখন আপনার সার্চ দিলে দেখবেন $40 ট্রিলিয়ন ঋণে আছে। তার প্রধান বাণিজ্য হচ্ছে সামরিক বাণিজ্য, সেই বাণিজ্য 90% বা 89-এর কাছাকাছিতে সেটা এখন 60-এর নিচে নেমে যাচ্ছে। এই জন্য জোর করে আমাদের দিয়ে বিমান কিনাচ্ছে না, চাপাই দিতেছে বাধ্য, কারণ কম্পিটিটর চলে আসছে, রাশিয়া আসছে, চীন আসছে, উত্তর কোরিয়া আছে, ইরানেরও অস্ত্রপাতি আছে। ফলে তার যে মূল একটা সোর্স ইকোনমিক, সেইটা তার দুর্বল হয়ে যাচ্ছে। সামরিক ব্যয় কিন্তু বাড়তেছে, কমতেছে না, কিন্তু সেই সামরিক শক্তি প্রয়োগ করে যে আয় তার ছিল এটা কমে যাচ্ছে। এখন যেমন জার্মানি থেকে সৈন্য প্রত্যাহার করতে হচ্ছে, জাপান থেকে উঠে করতে হবে, ব্যয়গুলো যে ন্যাটোরে বলছে তোমরা টাকা দিতে হবে, এগুলি কেন? ক্রাইসিস। এর সঙ্গে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক তাদেরও যেই পরিমাণ তার কর্মচারীর বেতন, তার যে খরচ, আর যেই পরিমাণ টাকা বিনিয়োগ করে সেখান থেকে মুনাফা করে তারা সব পোষাতো যেটা, সেই জায়গায় একটু ধাক্কা লাগতেছে। এরপর আসেন ডলার সুপ্রিমেসি। $1 যে আধিপত্য, সেটা দিয়ে তার মানি মার্কেটের উপরে তার যে নিয়ন্ত্রণ, সেটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন একদিকে ইউরোপ একটা ট্রাই করছে, বা রাশিয়ার যেটা চীনের, এগুলি এখন কম্পিটিটর হিসেবে সামনে আসতেছে। আর তার সঙ্গে ইন্টারনেট, বাকিগুলি আলোচনা করলাম না। ফলে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক বিভিন্ন সংকট ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এখান থেকে সে রেহাই পাবে কেমন? সেই জন্য আগের মতো বারাক ওবামার মতো মিষ্টি কথা দিয়ে চলছে না। খোলামেলা এখন ওরা ধরে নিয়ে আসে, এরে ওরা মেরে ফেলে, ওরে এটা করে। এখন এই দখল করতে, ইরান দখল করতে চাইছিল কেন? কারণ ভেনিজুয়েলার তেলের খনি পুরো আয়ত্তে আসলে পরে সেই হিসাব দিয়েছে যে আমার $1.5 থেকে $2 ট্রিলিয়ন আমার ঋণ আমি
করে ফেলতে পারবো। আর ইরান যদি দখল করা যায় তাহলে মধ্যপ্রাচ্যের যে নিয়ন্ত্রণটা এবং বিশেষ করে সাউথ ওয়েস্ট আফ্রিকা তো সহ পুরা এই ভান্ডারটা তার আয়ত্ত যদি আসে, এবং তাহলে পরে তার যে অর্থনৈতিক সংকট সেটা সে কাটিয়ে উঠতে পারবে। আর তার সঙ্গে এই যে বাধ্য করা শুল্ক টুল্ক এগুলি ইত্যাদি পারে, তাহলে ক্রাইসিস। এটা খেয়াল রাখবেন, আমি এটা হয়তো বাড়তি কথা বলে ফেলছি এটা আমি জানি না। ইতিহাসে এক একটা ঐতিহাসিক পর্ব যখন শেষ হইতে যায় তখন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে, অনেক সর্বনাশা কীর্তি সাধন করে সে শেষ হয়। দাস ব্যবস্থা যখন শেষ হচ্ছে তখন স্পার্টাকাস শুধু না, লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে সেইটার মধ্য দিয়ে সেই দাস ব্যবস্থা বিদায় হয়েছে। সামন্ত ব্যবস্থা যখন বিদায় হয় তখনও সে একটা সর্বনাশা মধ্য দিয়ে সেই আক্রমণ, সেই অত্যাচার, সেই নিপীড়ন, সেটার মধ্য দিয়ে সামন্তবাদ বিদায় হয়েছে, বুর্জোয়ারা বিদায় করেছে। আজকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদে পৌঁছে তারও বিদায় ঘণ্টা বাজবে। এই শতাব্দী হয়তো আমরা তো থাকবো না, দেখবো না, পুঁজিবাদ ইতিহাসের আস্তাগুলো নিক্ষিপ্ত হবে এবং এইটা তার মঞ্চ থেকে বিদায় নেবে। সে সোশ্যাল ডেমোক্রেসি আসবে না, সমাজতন্ত্র আসবে না, কি সেটা ভিন্ন কথা। কিন্তু তার এই যে ঐতিহাসিক বিবর্তনের ধারায় পুঁজিবাদ সাম্রাজ্যবাদের স্তরে সে লেনিনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা অনেক বেশি কার্যকর। সেই অবস্থা তাকে চরম মধ্যে দস্যুতার দিকে নিয়ে যাচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশ। এবং তারা বাংলাদেশও দেখেন না, ট্রাম্প কী বলছে যে এখন ধর্মের একটা আবহ, একদিকে বাইবেলে হাত রেখে শপথ নেয়, একদিকে ডলারে লিখে রাখছে ইন গড উই বিলিভ, তাতেও কুলায় না। এখন বলছে না, ধর্মকে আরও জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত করতে হবে। আর বাংলাদেশে দেখেন জাতীয়তাবাদী বনাম জাতীয়তাবাদী, এটা দিয়ে তারা শাসন করেছে। সেটাও যখন ক্রাইসিসের পর ক্রাইসিস আসছে, এখন কী করছে, জাতীয়তাবাদী এবং ধর্মীয় মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি। কারণ ওইটাকে আনছে কেন, ওইটাকে ধর্মীয় ভাব চেতনা দিয়ে সংগ্রাম থেকে মানুষকে দূরে রাখবে এবং মিথ্যা আশ্বাসের জনগণকে একভাবে আটকে রাখবে, সেটাও কার্যকর হতেছে। এই কথায় আসি, একটা অন্ধকার সময় সামনে আসছে। কারণ এরা এখন যেটা করে, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এগুলিকে ধ্বংস করতে চায়। কারণ তার মধ্যে একটা শক্তি থাকে, ঐতিহাসিকভাবে একটা সভ্যতা, তার যে শিকড়, সেখান থেকে একটা শক্তি সঞ্চারিত হয়। ইরান যে রেজিস্ট্যান্স দিচ্ছে, মোল্লারা থাকার পরেও মোল্লাদের কারণে রেজিস্ট্যান্স না, তার একটা দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস আছে। সেই ইতিহাস, ঐতিহ্য যে শক্তি, সেটার উপর দাঁড়িয়েও সে খানিকটা, যদি এটা একটা কমিউনিস্ট পাওয়ার থাকতো তাহলে পরে এটা আরও অনেক, এটা বোধ হয় আরও বেশি শক্তিশালী একটা অবস্থান নিয়ে লড়াইটা চালাতে পারত, সেটা ভিন্ন কথা। তাহলে আজকে আমাদের দেশে চিন্তা করে দেখেন কত বড় সমৃদ্ধ অতীত ইতিহাস আমাদের, প্রায় 5,000 বছর না, আমাদের 3,000 বছরও ধরে। সেই ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চায়, সেই ঐতিহ্যকে, সাম্প্রদায়িক মোড়কে আচ্ছন্ন করতে চায়। ব্রিটিশ আসার পরে 1857 সালে যে মহাবিদ্রোহ, সেই বিদ্রোহের সময়ও কিন্তু সাম্প্রদায়িকতা এইভাবে বিস্তার লাভ করেনি। এটা আমরা আমাদের প্রকাশনায় বলছি, কিন্তু সেই জায়গা থেকে কীভাবে সেটা ডেভেলপ করে। এখন বর্তমান সময়ে এসে যুব সমাজকে কীভাবে আচ্ছন্ন করে ফেলে, যে আমাদের এখানে মুসলমান, এইটা আবহমানকাল ধরে এখানে ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠীরই যে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি, সেগুলিকে অস্বীকার করে হিন্দু আনি বিষয় সব চাপিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একটা কৃত্রিম কথা। এবং এটা খেয়াল রাখবেন, ফ্যাসিবাদের জমি কিন্তু মোল্লারা তৈরি করে না, ফ্যাসিবাদের জমি করে সো কল্ড সোশ্যাল ডেমোক্রেটস, যারা সমাজতন্ত্রের কথা বলে, প্রগতির কথা বলে এবং গণতান্ত্রিক শাসনের ধোঁয়া তুলে, যারা ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিটাকে ভিন্ন পথে প্রবাহিত করে, তাকে মানুষকে ভুলে দিতে চায়, বা তাদের একটা সকল বয়ানের নামে তারা মানুষকে একটা শূন্য ময়দানে দাঁড় করিয়ে ফেলে। আমার ইতিহাসও নাই, ঐতিহ্য নাই, নেতনা নাই, নতুন সৃষ্টিও নাই, এরকম একটা শূন্যতার মধ্যে যখন পড়ে তখন এই যুব সমাজ বিভ্রান্ত হয়ে যায়। এখন এরা বলছে কি, এইসব সাহিত্য টাহিত্য এগুলো হিন্দুদের, ইতিহাসের বয়ান হিন্দুদের, কারণ তারা লেখাপড়া শিখছে ওই সময়, আগেই সময়। তো এখন কী করতে হবে, রবীন্দ্রনাথ যেহেতু হিন্দু, তো রবীন্দ্রনাথে বাধ্য, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে এখন যুব সমাজের মুখের ভাষা কি দেখেন,
একটা ভদ্র উচ্চারণ করতে পারে না, একটা উন্নত কোনো কাব্য সাহিত্যের কোনো সৃষ্টি হয় না। আমরা রবীন্দ্রনাথে আটকে থাকার কথা বলছি না, রবীন্দ্রনাথকে অতিক্রম করতে হবে, কিন্তু তাকে স্পর্শ না করে, তাকে নিঃশ্বাস না করে যাবো কেমন? আমি তার কাছেই তো বসতে পারতেছি না। বাকিদের কথা বললাম না, মধুসূদন হোক বা সেই বঙ্কিম হোক বা অন্যান্য সব, সেগুলি বাদ দিলাম। কিন্তু এগুলির সঙ্গে হিন্দু মুসলমানের ব্যাপার যুক্ত নাই। আমাদের এই যে জনগোষ্ঠী, এই মানুষ, সেই জনগোষ্ঠীর জীবন আচরণের সঙ্গে, তার কৃষ্টির সঙ্গে, সংস্কৃতির সঙ্গে এমন একটা বন্ধন এর আছে, এটা যদি কেটে দেওয়া হয় তাহলে এই বৃক্ষ বাঁচবে না। সেই জন্য এখন এসব হয়। এই জন্য বলছিলাম যে একটা বর্তমান সমাজ যেটা চলছে, একদিকে মার্ক্সবাদী বিজ্ঞান সেটাকে বিতর্কিত করা হচ্ছে, আমাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি সেটাকে অস্বীকার করে একটা শূন্য স্থান তৈরি করা হচ্ছে। এখন যেটা বলছে, আমরা এটা বলছি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মার্ক্সবাদ কি ভুল হয়ে প্রমাণিত হয়ে গেল? হ্যাঁ, একটা সাধারণ যুক্তি করে দেয় যে মার্ক্স বলছে যে শ্রমিকের শোষণ থেকেই উদ্বৃত্তমূল্য তৈরি হয়। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শ্রমিকই তো নাই, এটা মেশিনে চলে, অটোমেটিক চলে, এখানে তো উদ্বৃত্তমূল্য থেকে আসে। এখন যে ছেলেটা অর্থনীতির পরে ভালো লেখাপড়া নেই এবং যার এই ধরনের একটা শিক্ষা সেভাবে নাই, সে তো মনে করো কথা তো বোধহয় ঠিক, কিন্তু যদি এটা তার মার্ক্সীয় অর্থনীতির উপরে একটা অধ্যয়ন থাকতো, জ্ঞান থাকতো, তাহলে সে বুঝতে পারতো যে এইটা মেশিনে কাজ করে, এখানে মানুষ নাই, অসংখ্য মানুষের শ্রমের পেছনে আছে। সেই কথাটা সেটা বুঝতে পারত। যাই হোক, এগুলি আরেকটি কথা আমি চলে যাচ্ছি। এখন এই জায়গায় এসে, এই যে আপনারা যারা আসছেন, কেন আপনাদেরকে বিরক্ত করতেছে? এখানে বেশ কিছু প্রতিভাদীপ্ত মানুষ আছেন, তাদের সংগ্রামী অতীত আছে। আপনারা সরাসরি রাজপথে আন্দোলন করেন কিনা সেটা বড় কথা, আপনাদের লাগবে। আমাদের এখানে যারা সৎ বুদ্ধিজীবীরা আছেন, যারা প্রজ্ঞাদীপ্ত, যে সমস্ত শিক্ষিত মানুষেরা আছেন, তারা হয়তো সরাসরি রাজপথে নাই, এদেরকে লাগবে। এবং শ্রমিক কৃষকের মধ্যে এবং যুব সমাজের মধ্যে যে বিভ্রান্তিটা ছড়িয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে মুক্ত করতে হবে। তাহলে কোনো চিন্তাই চিরকালের জন্য শাশ্বত হয় না, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকে আপডেট করতে হয়, তার মানে সেটাকে অস্বীকার করা না। যেমন ধরেন একটা কথা বলি, এই যে ভারতে তৃণমূল হাসছে, মূর্তি ভাঙতেছে লেনিনের, কেন? বাম্বদারা গিয়েছে নাকি এখানে? তো হাসছে তৃণমূল, মমতার বহু ছবিটা, এগুলি ভাঙো, সেটাও আমি ভাঙার পক্ষে না। লেনিনের উপর আক্রমণ করতেছে কেন? করতেছে কারণ তাদের টার্গেট আছে, তারা বুঝে যে মমতা এটা বড় ফ্যাক্টর না। এরপরের উত্থান বামপন্থীদের, এটাকে ঠেকাও, এটাও খেয়াল রাখবেন। বাংলাদেশেও এরা বোঝে আরে বামদের কোনো ভোট নাই, কিছু নাই, এটাও নাই, ওটাই সেটাই, কিন্তু এটা ঠিক, আমাদের অনেক দুর্বলতা আছে। মানে বলছেন যে খালি ভাঙে টাঙে এইসব কথা, ভাঙি যায়, ভাঙে তারা কই যায়? তারা তো আর আকাশে উঠে যায় না ভাই, বিদেশ আছে তো দেশে। আর কিছু ভাঙা টাঙা যেটা হলো তার যদি তার টিকে থাকার শক্তি সে হারিয়ে ফেলে, তো ভেঙে যাওয়াই তো ভালো, যাক না, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার ঐক্য করতে হবে। আবার ভাঙারও দুই প্রকৃতি আছে, ডিম হাত থেকে পড়লে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আবার মুরগি তা দিলেও ডিম ফাটে, এটাও ভাঙে, ওখান থেকে আবার নতুন জীবন বিকাশ লাভ। রাশিয়া ভাঙে না? 1903 সাল থেকে 1912 সাল পর্যন্ত মতবাদী বিতর্ক, বলশেভিক মেনশেভিক বিতর্কের দল ভাঙে না? ভাঙছে তো, কিন্তু সেই ভাঙন বিপ্লবের ক্ষেত্র রচনা করছে। আমাদের ভাঙন বিপ্লবের জমিটাকে দুর্বল করছে, এই লোকটা তো সে শিক্ষা না আমার প্রশ্ন। কিন্তু ওরা টার্গেট সবসময় বামপন্থী গেছে না, এইটা অনেক ব্যর্থ গেছে। দুইটা কাজ আমাদের সামনে, এই যে বিভ্রান্তি সৃষ্টি করলো চিন্তার ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, এবং যেই ধরনের ব্যক্তিকেন্দ্রিক লোভ লালসা, পদ পদবী, স্বার্থ সুবিধা, এই যে একটা ইয়েটা তৈরি করে ফেললো, এই জায়গায় এসে যুব সমাজের মধ্যে সামনে একটা বার্তা যাওয়া দরকার যে এর মধ্যে তুমি ক্রমাগত বিচার। আজকে আমেরিকার কী অবস্থা, ওরা পুরো খবর তো আসে না। ওই যে আজকে 10 জন মারা গেছে, স্কুলে গুলি করতেছে, ও জানেও না কারো মারছে। একটা ঘটনা ওই যে ইয়েতে টেলিভিশনে ইন্টারেস্টিং দেখিয়েছে, একটা ছেলে গুলি করে 15-16টা ছাত্র মেরে ফেলছে। মেরে ফেলার পরে একটা বাচ্চা, ওর মা এটা আপিল করেছে যে হত্যাকারী, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই।
তো তাদের ওই রেলিংয়ের সামনে এনে দাঁড় করিয়েছে। তো মা জিজ্ঞেস করতেছে ওই ছেলেরে, বলছে তুমি আমার ছেলেকে হত্যা করেছো, হুইজ ইউর সান? বলছে এই যে মাল্লা, যে বলে আমি তো তার চিনি না। তো বলে তোমার সঙ্গে কি শত্রুতা ছিল? আর চিনেই তো না। হয়তো মারলে, যে গুলি করে মারলা। মাই মেন্টাল কন্ডিশন ওয়াজ সাচ দ্যাট আই হ্যাড টু কিল সামবডি, বাট দিস আনফর্চুনেট গাই হোয়াই হি কেম হিয়ার আই ডোন্ট নো। আমার মনের অবস্থা ছিল আমার তো শিশুর কারণে মারতে হইতো, কিন্তু এই ছেলে তো এখানে চলে আসবে আমি কেমনে বুঝি। এটা সিজো, ডাক্তার সাহেব আছেন এখানে, জানবেন সিজো ফ্রেন্ড। এটা আগে বলতো 3 কোটি, এটা যেমন কত কোটিতে গেছে এটা কোনো ঠিক ঠিকানা নেই। এখন এটা আওয়াজ উঠতেছে যে আত্মরক্ষা কি অস্ত্র দিয়ে হবে না ভালোবাসা দিয়ে হবে? আত্মরক্ষা কি মানবিক মর্যাদা মনুষ্যত্ব বোধে হবে, নাকি শ্রেষ্ঠত্বের নামে অপরের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণের মতো দিয়ে হবে? এ কথাগুলি উঠছে। ওই আপনার বাণিজ্য চুক্তি কথা বলে এটা করবে কি, সেগুলি না করে তো টিকবে না। তাহলে আমরা আমাদের, আমি অন্য কথা শেষ করে দিব, যে আমাদের বহু অর্জন এই দেশের বামপন্থী আন্দোলনের, যতই এইসব বলুক না কেন, শুধু ত্যাগ তিতিক্ষার না, অনেক অর্জন আছে। এখনও যা কিছু মানবিক অর্জনগুলি আছে, এগুলি এদেশে বামপন্থীরাই রচনা করে গেছে। অনেক দোষ থাকতে পারে, অনেক ঘাটতি থাকতে পারে, কিন্তু এই সৃষ্টির কৃতিত্ব দাবি তারা করতে পারে। কিন্তু আমরা তার সঙ্গে যোগসূত্রটা হারিয়ে ফেলছি, মানে আমাদের যুব সমাজ হারিয়ে ফেলছি। আপনি নিশ্চিত থাকবেন, একবার যদি এই চেতনার নবজাগরণ ঘটানো যায়, আপনি ধারণা করতে পারবেন না লক্ষ লক্ষ মানুষ কীভাবে এসব জড়ো। এই অনাস্থাটা তখন থাকবে না। যুব সমাজের মধ্যে মানবিক বোধ, মনুষ্যত্ব বোধ এবং সাধারণ সমাজে মানুষের প্রতি মমত্ববোধ, দায়বোধ সমাজে এইটা, এবং তার তত্ত্বগত ক্ষেত্রে যে বিভ্রান্তিটা তারা সৃষ্টি করেছে, শূন্যতা তৈরি করার চেষ্টা করছে, এইটা পূরণ, এটা কিছু উন্মোচিত হচ্ছে। কিন্তু শুধু উন্মোচিত হলে তো হবে না, নবসৃষ্টি তো লাগবে, গতানুগতিকতা দিয়ে হবে না। আবার ওরা যেমন করে অতীতের যা কিছু অর্জন বিসর্জন দিয়েও সেটা এমন স্থান তৈরি করবে যে আমরা একটা শূন্য উদ্যানে দাঁড়িয়ে যাব, সেটাও হবে না। এরও একটা জায়গায় আপনারা যে আসছেন, সেটা হলো, আমার তো আগেই বলছি যে এখন এটা হলো আছে কি নাই, এটার কোনো গ্যারান্টি নেই, এটা দরকার নাই। কারণ হলো একটা লম্বা জার্নি ইতিহাসের। আমি একজন মানুষ, ব্যক্তি হিসেবে আমি আমার দায়িত্ব কতটা পালন করতে পারবো, কারণ এই সাম্যবাদে আসতে কয়েক হাজার বছর হয়তো লাগতে পারে। সমাজতান্ত্রিক আন্দোলন কোনো দেশে 200 বছর লাগতে পারে। লেনিন এক সময় বলছেন যে আগামী 10 বছরে আমি কোনো দেখছি না, পরিবর্তন দেখছি না। সেই লেনিন বাইরের থেকে এসে বক্তৃতা করে বলছেন যে 6th will be earlier and 8th will be late, 7th is the day। চিন্তা করেন, 10 বছরের আগে সব কিছুই দেখে না। সেই লোক বলতেছে 6 তারিখ হলে আগে হবে, 8 তারিখ হলে দেরি হবে, 7 তারিখ হিট করতে হবে। করলেন উনি প্রথম যে এপ্রিল থিসিস বললেন, ওনার দলটাই তো বুঝাইতে পারবেন না। ফিনল্যান্ড তখন রাশিয়ার অধীনে, ফিনল্যান্ডে উনি বক্তৃতা করতেছেন, একটা লোক নাই, তার দলের লোকরাও, আবার উনি রিপিট করলেন। এইভাবে সেই বক্তব্যটা উনি নিয়ে আসলেন যে গতানুগতিক মার্ক্সীয় ধারণা, সেটার সঙ্গে এইটা বিরোধাত্মক নয়, এটা একটা বিদ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ ধারণা, এটা বুঝাইতে তার লাগছে স্যার। তারপরে কনভিন্সড হলেন পার্টি। তারপরে যখন উনি বললেন যে 8 তারিখেই 7 তারিখেই হিট করতে হবে, ওরা বলছে হিট করবো কোথায়? পেট্রোগার তো ওদের দখলে, বিভিন্ন জায়গাতে সামরিক, বলছেন না। যেটা হলো যে মানুষের জমি পায় নাই, এবং যুদ্ধের মধ্যে যে প্রাণ নাশ, সেই হুমকি থেকে মানুষ এখনো মুক্তি পায় নাই, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। ফলে এই সময় প্রচ্ছন্ন যে জনগোষ্ঠী আছে, যাদের আমরা চিনি না, যার সঙ্গে যোগাযোগ নাই, এই মানুষ একটা স্লোগানে এবং একটা লড়াইয়ের একটা আওয়াজে, একটা বন্দুকের গুলির শব্দে সেই মানুষ সব জেগে উঠবে এবং তারাও হাতিয়ার নিয়ে সামনে আসবে। এবং হয়েছেও তাই। এটা এমনি এমনি হয় নাই, সে প্রস্তুতি বলসেবিকরা করেছিল। এবং উনি নিজে চলে গেলেন স্মল নিয়ে হিট করলেন। করার সঙ্গে সঙ্গে তার এফেক্টটা দেখেন, সাম্রাজ্যবাদীরা কল্পনাই করতে পারে নাই যে সমস্ত গ্যারিসনে এটার রেসপন্স হবে, এবং মানুষ লাখ লাখ না
এবং 3/2 এলাকা দখল করে ফেলছিল রাশিয়া। কিন্তু ওই মানুষকে কিভাবে তৈরি করেছিলেন? তৈরি হয়েছিল যে মানুষ 1.5-2 লক্ষ মানুষ তো জীবনে দিয়ে লড়াই করে আবার সেটা মুক্ত করেছে। এই জায়গায় গেল। আর আমরা এত বড় একটা অভ্যুত্থান করার পরে এখন কি মেট্রিকুলার ডিজাইন অমুক তমুক এগুলি আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য আমেরিকা কি করেছে, ইন্ডিয়া কি করেছে, এগুলি হলো সেকেন্ডারি। যে কোনো আন্দোলনে কিছু ষড়যন্ত্র থাকে, চক্রান্ত থাকে। চক্রান্ত ষড়যন্ত্রটা প্রধান নয়, প্রধান হচ্ছে জনগণের লড়াই, জনগণের সংগ্রাম। এটা ওরা ভুলিয়ে দিতে চায়, মানুষের মধ্যে ওইটাই নিয়ে আসতে চায়। তাই আমেরিকা আগে করলো না কেন? ইউনুস সাহেবকে মেটিকুলাস ডিজাইন আজকে থেকে চিন্তা করছেন বিষয়টা এটা। তাহলে একটা পরিস্থিতিতে সঠিক নেতৃত্ব না থাকায়, জনগণের সেই প্রস্তুতি না থাকায় চক্রান্তের শক্তি, ষড়যন্ত্রের শক্তি সেখানে সামনে এসে স্থানটা পূরণ করে। ইতিহাসের এই শিক্ষা নিয়ে আমাদের সামনে আনিতে হবে। যাক, আপনাদের ইয়ের জন্য আসলেন এবং যে কথাবার্তা বললেন বা আপনাদের সান্নিধ্য, আমি এটা আগেও বলছিলাম যে এটা আমার শক্তি দিয়ে আর কী হবে, আর কদিন বাঁচবো সেটা না, কিন্তু আপনাদের উপস্থিতি ইটসেলফ এখানে শুধু এই সংখ্যক মানুষের না, আপনারা বিশ্বাস রাখেন এর পক্ষে দেশের বেশিরভাগ মানুষ এই যুব সমাজ ঘুরে দাঁড়াবে। কিন্তু একটা ভরসার জায়গা, আস্থার জায়গা দেখতে পেলে ওরা অনুসন্ধান করছে, খুঁজছে কই যাবে, কোন চিন্তা ধারণ করবে এবং এই যে বিভ্রান্তি থেকে কীভাবে সে মুক্তি পাবে খুঁজতেছে। কিন্তু তাদেরকে প্রলোভন এবং নানাভাবে নষ্ট করার যত আয়োজন সেগুলি করতেছে। সেই জন্য আজকের ঐক্যের দরকার। যেমন ঐক্যের কথা বলছেন, ঠিকই আছে, দুইটা কাজ করবো আমরা, যে যেখানে আসি সেখান থেকে। এখন এই যে এই বাণিজ্য চুক্তির কথা বলেন, ওই যে কথা বলেন, এই সমস্ত বিষয় তো আছেই। তার নানান সমস্যা। কৃষকের অবস্থা কী, ফসলের দাম পায়, শ্রমিকের অবস্থা কী, চাকরি দেয়, নিশ্চয়তা। আগে তো যাই আসছিল, ওই যে আদমজিতে যখন আন্দোলন করতে গেছে, শ্রমিকদের ইয়ে করতে গেছে, তখন ঢাকা বাজু, নোয়াখালী বাজু শ্রমিকদের কলোনি ছিল। আমরা গেছি আন্দোলন করতে, যে এর মধ্যে ভালো একটা টয়লেট নাই, এখানে কোনো এক্সট্রা ইয়ে নাই, তারপরে তাদের খাবার সুবিধা, এইগুলো নিয়ে আন্দোলন করতে গেছে। ওই শ্রমিকদের চাকরির গ্যারান্টি ছিল, তার থাকার জায়গা ছিল। এখন ব্যক্তি মালিকের হাতে দিয়ে এই শ্রমিকদের থাকার কোনো ঘর নাই, এবং তার জন্য ওখানে খেলার মাঠটা সেগুলি পরের কথা। তার মানে রাষ্ট্র দায়িত্বটা অস্বীকার করে বুর্জুয়াদের দয়ার উপরে শ্রমিক শ্রেণীকে নিক্ষেপ করেছে। এটা আমরা ঠেকাইতে পারিনি। শ্রমিকদের মধ্যে সেই বোধ, আমি তো কারখানায় সমস্ত জোট মিলে চট্টগ্রাম, ওই যে ইয়ে বলছিল আমার সাথে গেছে, তুমি তো ইয়েতে গেলা, ওই যে মাওলানা ভাসানী যে ঘেরাও আন্দোলনের সেইটা বারোকুণ্ডে গেলে উনি একটা মিটিং করলেন। মিটিং করে বললেন, ওনার তো একটা বাঁচনের ধরন ছিল, যে ভাই সব এই যে এখানে যে চিমনির ধোঁয়া উঠতেছে, কলকারখানার যে এখানে আগে কি আসিল, মানুষ চুপ করে আছে। আপনার বাপদাদার জমি আসিল, আপনার বাপদাদার কবর আসিল, এই জমিতে ধান হইতো, পাট হইতো, এরকম হিসাব দিচ্ছে, 10-12টা ফসল হইত। এখন সেই ফসলের জায়গায় কারখানা হয়েছে, হইলো বুঝলাম। আর আপনার বাপদাদার কবরে হাড্ডি পোড়ানো সেই ধোঁয়া উঠতেছে চিমনি দিয়া, এইভাবে একটা উত্তেজনা সৃষ্টি করে বলতেছেন ওই 10টা ফসলের জন্য 10টা বোনাস দিতে হবে, আর যদি এটা না দেয় তাহলে আমরা আমাদের জমি সব আবার রাজি আছে তো সবাই। তারপর উনি হঠাৎ করে বলে বসলেন যে আমি এরা থাকতে থাকতে আপনারা কারখানা যাবেন, আপনাদের যে দাবি মালিক যদি স্বীকার না করে, যাই হোক বাকি উনি আর বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে তো গোলামদের বোধ না, ওই যে হুস পাইপ ঢুকাই দিয়াটা ম্যানেজার তো মরেই গেছে, আর সব পালাই গেছে কারখানাটা থেকে। এবং ওইটাই পরবর্তী 69 গণ অভ্যুত্থানে একটা জমি তৈরি করছে শ্রমিকদের মধ্যে, খেয়াল করবেন। এখন আমি তো কল্পনাই করবো, ভালো আর এই থামানোই যাইতেছে না, কে কার কথা শুনে, আমাদের কথা শুননি, সেরকম একটা পরিস্থিতি ছিল। তাহলে জাতীয় জাগরণ, গণজাগরণ, সেটার সম্ভাবনা এই দেশে নাই আমি বলব। তবে কাজটা ঐক্যবদ্ধভাবে আরও বেশি নিবিড় ঘনিষ্ঠ ঐক্যে লড়তে হবে, এবং চেতনাগত জায়গায় যে ঘাটতিটা তৈরি হয়ে গেছে সেটা পূরণ করতে হবে। আর আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, আমরা তো গোটা দেশের মানুষ, পঙ্গু মানুষ, মানব জাতির যা কিছু সৃষ্টি সেটা যদি
পরবর্তীকালের মানুষ ধারণ করতে না পারে, তাহলে সে অসম্পূর্ণ মানুষ হয়। আমাদের ছাত্ররা গান বোঝে না, নাচ বোঝে না, ছবি আঁকতে জানে না, ইতিহাস জানে না, অঙ্ক বিজ্ঞান জানে না, খেলাধুলা করে না, এগুলো না বলতে কী হয়? ওই মোবাইলের মধ্যে বসে আছে। তা আমরা তো আসলে পঙ্গু লোক তৈরি করতেছি। এখন যেই শিক্ষার্থী যে সঙ্গীত বোঝে না, যে নৃত্যকলা, দেহের একটা ভাষা আছে, এটা ক্ষুণ্ণবৃত্তির বা সেটা এক ধরনের যৌন চাহিদা পূরণের বস্তু না, এই দেহের ভাষা আছে, এর একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য মানে রঙের সৌন্দর্য না। এই মুদ্রায় যখন একটা দেহ প্রকম্পিত হয়, সঞ্চালিত হয়, তখন যে রূপ ফুটে, এটা মানুষের চিন্তা মনোজগতে অনেক জিনিস পরিবর্তন নিয়ে আসে। একই জিনিস সঙ্গীতে, একই জিনিস ছবি, একটা বাইরের ছবি, আপনার অন্তরের ছবি, সেইটা। তো ফলে বেঞ্চিরা তো আমরা ইয়ে করি কেন, বা অন্যান্য যে তারা বাইরের দৃশ্যমান ছবি তো আমি আপনি সবাই দেখি, কিন্তু অন্তরালের ছবিটা যখন ফুটিয়ে তোলেন বিস্ময় প্রভাবিত। যেমন লুভ মিউজিয়ামে সেখানে ওই ছবি রেখেছিলাম, সবাই খালি ওই মোনালিসার দিকে যায়। পরে দেখলাম যে একটা জায়গায় একটু খুব ভিড় আছে, ছবির ভাষা তো বুঝি না, ছবি। তখন দেখি যে লেখা আছে যে কোন থিম থেকে ছবিটা আঁকা হয়েছে। আপনার চিন্তার জগৎ একটা পরিবর্তন আসে পারবে না। আমারই তো মাথা ঘুরে গেছে, আমি তো বুঝতেই পারি, এমনি ছবি বুঝি না। তার মধ্যে দেখলাম যে অসাধারণ মানুষের কল্পনা শক্তি কত দূর যেতে পারে এবং সেটার প্রকাশ কীভাবে মানুষকে প্রভাবিত করতে পারে। আমাদের তো এই শিক্ষার্থীরা এগুলো জানে না, বুঝে না। তাহলে এখন শিক্ষা ওই কোচিং করো আর পরীক্ষা দাও আর জিপিএ হিসাব করো, এভাবে ধ্বংস করা হচ্ছে। এই জাগরণটাকে, এইটা একটা আন্দোলন, কালকেই হবে সেটা বলছি না, কিন্তু আমাদের এখন নামতে হবে। আমরা সংখ্যালঘিষ্ঠ একটা ভোটার হিসাব বা এখানে আপাতত আমরা দেখতেছি, আমরা কিন্তু এত সংখ্যালঘিষ্ঠ না। আমি আবারও বলছি আপনাদের, বিশাল জনগোষ্ঠী যদি চিন্তাটা আপনি ঠিকভাবে হাজির করতে পারেন, যেমন যেটা হয়েছিল 66-এ কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে দুর্বল, মানুষের বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এদেরকে কেন্দ্র করে। ঠিক সেই মুহূর্তে শেখ মুজিবুর রহমান 6 দফা দিয়েছে। 6 দফা কী জিনিস এত বড় মানুষ, কিন্তু শেখ মুজিবুর রহমান, তার মওলানা ভাসানীরও অসাধারণ ক্ষমতা ছিল মানুষের সামনে একটা বিষয় উপস্থাপন করার। মুজিবের মিটিংয়ে যেতাম, আমি তো তার দলও করতাম না বা পছন্দ, কিন্তু না হলেও সে 6 দফা বুঝাইতেছে। একটা মিটিংয়ে বলতেছে 2টা কাণ্ড স্যার আমি দেখছি, আইয়ুব খানের সমালোচনা একটা, আর হলো 6 দফা ব্যাখ্যা করতেছে। তো বলতেছে একটা গল্প বলি, আপনারা শুনেন। এক লোকের 2 ছেলে, লোকটা মরে যাওয়ার পরে ছেলের জন্য 3টা জিনিস রেখে গেছে, একটা কম্বল, একটা খেজুর গাছ, একটা গাভী, 3টা রেখে গেছে। রেখে যাওয়ার বছর 2 পর দেখা গেল এক ভাই খালি মোটা হইতেছে, আরেকটা শুকিয়ে গেছে। তো গ্রামের এক বড় জিজ্ঞেস করছে, এই কিরে তোর অবস্থা কি, 2টা একরকম আসিলি, তোর ভাই দিয়ে মোটা হয় আর তুই খালি চিকনে হয়ে যেত, ঘটনা বা কী করুন ভাই, কম্বলটা আমি দিনের বেলা রোদে শুকাই, উনি রাইতে গায়ে দেয়। আর গাভীটা আমার ভাই আমার বুঝাইলো যে পিছনের দিকটা খারাপ, গোবর টোবর এগুলি হয়, তুই সামনের দিকটা নিয়ে, পিছনের দিকটা আমি নিই। তা আমি এটার ঘাস খাওয়াই, উনি দুধ খায়। আর খেজুর গাছ যেটা আছে, গাছটা বলছে যে তুই গোড়াটা নে, কারণ উপরে উঠে তুই যদি বোঝা যাস তাহলে আমার দুঃখের কোনো সীমা থাকবে না, উপরটা আমি নিই। এখন আমি গাছে পানি দিই, হে খেজুরের রস খায়। তো মোড়ল বুদ্ধি দিছে, এক কাজ কর, কালকের থেকে তুই কম্বল দিনের বেলা ভিজাই রাখবি। প্রথমে ভিজাইছে, ভাই ভিজা যে কয় এই কম্বলটা শক্ত হয়ে গেছে, রোদে শুকাইতে শুকাইতে এটাকে ভিজায় নরম করতেছে। সেদিনও বুঝে নেয়, যেই গরুর দুধ হইতে গেছে আর দিছে মুখের মধ্যে পানি, হ্যাঁ ভাই কী হলো, লাথি দিয়ে ওরা ফেলে, ভাই এটা কী করলি, গরুটা একটা বেয়াড়া হয়ে গেছে, ঠিক মতো এরকম নাশা ইয়ে করতে চায় না। তখনও সে পুরা বুঝে নেয়, কিন্তু কিছুটা বুঝছে। তারপর যেই খেজুর গাছে উঠছে খেজুরি আনার জন্য, তো গাছ কাটা শুরু করছে, ভাই বুঝছি 50-50 আর লাগে। মানুষ কি বুঝলো, ওই বড় ভাইটা হলো পশ্চিম পাকিস্তান আর এটা হলো পূর্ব পাকিস্তান, এটাতে বোঝাই দিচ্ছে। আর তার সঙ্গে সফি একটা গান মুজিবের বক্তৃতার আগে, মুজিব এত ভালো অরেশন তো ইয়ে ছিল, মওলানা ভাসানীও সেটা পাবলিক মাইন্ড সাইকোলজিটা বুঝতেন, কথা বলতে পারতেন। তো ফলে
এইভাবে যে জাগরণটা হয়েছে এবং মানুষের কাছে বার্তাটা চলে গেছে। প্রথমটা শুরু হয়েছিল আপনার এই যুক্তফ্রন্টের নির্বাচনের সময়, সেখানে যে গানগুলি রচিত হয়েছে, শুনরে দিনের ভাই আর কত দেখিব কেয়ামতের নমুনা, লীগ শাসনের দুর্গতি, দুই আনা হয় মেজবাতি, লীগের পোলা বিলাত যায়, তোদের পোলা মুশকে দেয়, আর কত দেখিব কেয়ামতের নমুনা। এগুলি মানুষ সমস্ত মাইকে সুন্দর, তখন তো মাইক ঠিক, এই সঙ্গীত হাটে বাজারে চলতেছে, লিফলেটগুলি চলতেছে, এটা মুখস্থ হয়ে গেছে। আমরাও এত তখন ছোটো না, খুবই ছোটো, তো এগুলি কী আছে, আমরা লীগ শাসনের দুর্গতি, দুই আনা হয় মেজবাতি, লীগের পোলা বিলাত যায়, তবু বলা মোস্তাড়া, ইত্যাদি ইত্যাদি অসংখ্য গান। এবং এর সঙ্গে মানুষের এই যে রাজনৈতিক বক্তব্য যেগুলি যাচ্ছে, বিষয়গুলি যেগুলি, এইভাবে মানুষ জেগেছে। কিন্তু এখানে মুখ্য অবদান কিন্তু বামপন্থীদের বেশি, এই ইতিহাসটা কেউ বলে না। তারা একটা সময় ঠিকই দুর্বল হয়ে গেছে সাংগঠনিকভাবে, এই ইতিহাস নির্মাণ করার ক্ষেত্রে, মনোজগৎ সৃষ্টি করার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা মুখ্য। এটা অসংখ্য দিয়ে আমরা দেখাইতে পারব, এটাকে সাপ্রেস করে দিল। ওইটাই যদি মূলধারা হিসেবে আসতো, তাহলে রুশ বিপ্লবের চেহারা মানুষ দেখত, চীন বিপ্লবের চেহারা দেখত। আসবে আগামী দিনটা, 55 বছর তো গেল, আর কত, এনাফ। এখন একটা জাগরণের জন্য আমরা একলা পারবো না, কেউই একলা পারবেন না। আবার সবাই একত্র হয়ে সেটা যদি আমাদের মূল চিন্তার যে দন্য বা যে যেটা শূন্যতা যে তৈরি হয়েছে, যদি পূরণ করতে না পারি, তাইলেও পাবো। যেমন ধরেন শেখ মুজিব সয়দা আবিষ্কার করেন, সেই সময় রেহমান সোমান, উনি আখলাকুর রহমান, তারপরে যে যাকে NSF মারল, না মানুষ সব জানে, আবু মাহমুদ, এনারা কী করতেন, ক্লাসে সেখানে যে ওই ব্যাখ্যা করতেন পূর্ব পশ্চিম বৈষম্য, ফাউন্ডেশন টু ইকোনমি, রেহমান সোমান তো তার ক্লাসে এগুলি খোলামেলা আলোচনা, এবং আখলাকুর রহমান সাহেব উনি বলতেন, এবং এগুলি তখন একদম ওই ক্লাসে তার বাইরে এগুলি আলোচনা করতেন। আমি পড়তাম না ইউনিভার্সিটিতে, আমি ওই কথা শোনার জন্য গেছি করি। আবু মোহাম্মদ সাহেব যখন মারল, এর প্রতিবাদে সেখানেও আমরা চেষ্টা করছি, অংশগ্রহণ করছি, কিন্তু উনি বলিষ্ঠ ছিলেন। উনি বলছেন আমাদের মেরেও যদি ফেলে, তাহলে আমি তো আমার যে চেতনার সঙ্গে করতে পারবো না। আখলাকুর রহমান সাহেব জাসদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, উনি তো একদম খোলামেলা সেখানে এগুলি আলোচনা করতেন। এরা এই বুদ্ধিভিত্তিক জাগরণ সৃষ্টি করেছে। আজকে একটা শূন্যতার মধ্যে আছি। এখন কমিউনিস্টদের তো দূর, এখন সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে লাগছে, ও একটা লোক কিছু লেখে, সমাজতন্ত্রের কতটা লেখে। আগে অন্তত 20 জন 30 জন মানুষ পাওয়া যেত, তারা বুদ্ধিভিত্তিক জগতের সঙ্গে একটা লোক খুঁজে পাওয়া যায় না, এরও একটা। কিন্তু তার অর্থ এই নয় যে এটা আপনি দেখবেন আবার অনেক মানুষ এগিয়ে আসবে। আছে, সেই মানুষরা আছে সমাজে, এরা নাই মনে করে, কিন্তু তাদের আশার জমিনটা কিন্তু আন্দোলনকারী শক্তিকে তৈরি করতে হবে, একটা মিলিত আন্দোলনের প্রবাহ সৃষ্টি করতে হবে, তার মধ্যে একটা আস্থা পরিবেশ তৈরি করতে হবে। যাক, আপনারা যে আসছেন, আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ, যেটা বলা আপনাই। তবে যেটা আনুষ্ঠানিকতার মধ্যে অনেক কথাবার্তা বলতে হয়, বলছেন, সেটা ঠিকই আছে। আমি যেন আবার তারা এই প্রভাবিত না হয়ে যায়। কারণ হলো যে কিছু প্রশংসা, সেগুলো তো অনেক সৌজন্য কথা থাকে, ভালোবাসার থেকে আপনারা যেগুলি বলছেন, ফলে এটা আমাদের দলের, আমি তো এখন সরাসরি দায়িত্ব পালন করি, আমাদের দলের নেতারা অনেক দায়িত্বশীল, এবং এই দেশে যারা বামপন্থী আন্দোলনের, যৌথ আন্দোলন হোক আর দলের সঙ্গে, তারা নির্ভর করতে পারেন এদেশে। কারণ আমি তো মনে করি যে তারা সেই যোগ্যতা নিয়ে এগিয়ে যাবে। তবে এটাও ঠিক, সেটা হলো যে আমাদের মিলিত স্রোত। এখন লালা সাহেব যতই এখানে ভাষণ দিতে গিয়ে উনি সমালোচনা মুখর বক্তব্য রাখেন, কঠিন বক্তব্য রাখেন, ভালো খারাপ কি, কিন্তু বক্তব্য যত কঠিন, ঐক্যের বাঁধন নির্মাণের ক্ষেত্রেও তত কঠিন যদি হয়ে আগে আসে, সেটা কাজে লাগবে। আর যারা শিক্ষিত মধ্যবিত্ত অংশের যে মানুষ, যেটাকে আমরা লিবারেলস বলছি, লেফট অ্যান্ড লিবারেলস, তাদেরকে আনতে হবে। কারণ তাদেরকে যুক্ত না করলে বুদ্ধিভিত্তিক জগতের শূন্যতা পূরণ করা যাবে না। এবং
আন্দোলনকারী সমস্ত শক্তিকে এক কাতারে আনতে না পারলে জনগণের মধ্যে সুপ্ত সংগ্রামী শক্তি মুক্ত রূপে প্রতিভাত হবে না। আগামী দিনে সেই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে নামব। আমি তো দেখবো না বয়স যা হয়েছে, এটা তো ওই কেউ বলছেন যে কি 90 বছর হইলেও যথেষ্ট, বা কেউ বলছেন যে এটা ভদ্রতার জন্য বলতে হয় আর কি, আসি এখনও সামর্থ্যে চলাফেরা করতে পারি, সেটা নিয়ে কোনো তো ব্যাপার নাই। কারণ কোনো মানুষের তার জীবনে কী দেখবে, সে সাম্যবাদ। আমার যে গুরু নেতা কার্ল মার্কস, উনি তো সমাজতন্ত্র দেখেন নাই, কিন্তু সাম্যবাদ দেখে গেছে। চিন্তা করেন কি অসাধারণ চিন্তার শক্তি থাকলে পরে একটা মানুষ, উনি যে ব্যাখ্যাগুলি করেছেন, উনি পুঁজিবাদের যে ব্যাখ্যা দিয়েছেন, এর অর্ধেকের বেশি উনি দেখেন। এটাই একচেটিয়া পুঁজিবাদের যে ব্যাখ্যা উনি দেখছেন, দেখেন না। তখন হলে যে ফেয়ার চলতেছে, এটা লেনিন ব্যাখ্যা করেছেন। এবং এই পুঁজির বিকাশের যে পর্ব, উনি সাম্রাজ্যবাদী কথার উপর বলেন না। সাম্রাজ্যবাদ লেনিনের আবিষ্কারও না, এটা হিল ফান্ডিংয়ের কথা। সেগুলি তথ্যগুলি নিয়ে লেনিন যেভাবে ওটা ব্যাখ্যা করেছেন। তাহলে মার্কস ওই সময় এত কথা ওনার জীবনে, ইভেন লেনিন সমাজতন্ত্র দেখে যান নাই। এটা আমরা শুনলে অনেকে আমার সঙ্গে দ্বিমত করবেন। লেনিন সমাজতন্ত্র দেখেন নাই। সমাজতন্ত্র নির্মাণের পথ রচনা করেছেন ওনার জীবদ্দশায়। নিউ ইকোনমিক পলিসি ছিল, ওয়ার ইকোনমি ছিল, এগুলি সমাজতান্ত্রিক অর্থনীতি না। কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবেশের রাস্তা, যেখান থেকে স্ট্যালিন শিক্ষিত হয়েছিলেন, যেখান থেকে বলশেভিকরা এগিয়েছিলেন, কিন্তু উনি নিজে তো দেখেন নাই, দেখার দরকার নাই তো। আসলে দেখছেন অন্তত, উনি তো সাম্রাজ্যবাদের ব্যাখ্যা দিয়ে গেছে। তা আমাদের মধ্যে যেন অনেকের এই নেশা না জাগে, কি বিপ্লব স্পন্দিত ইয়েতে মনে হয় আমি লেনিন। এটাও একটা সর্বনাশ হচ্ছে আমাদের দেশে। কারণ লেনিন নিজেও কিন্তু নিজেরা কোনোদিন নেতা মনে করেন নাই। আর উনি এত প্রমিনেন্ট নেতাও ছিলেন না। নেতা ছিল ট্রটস্কি। 5 সালের বিপ্লবী মানুষ নাম জানতো ট্রটস্কি, লেনিনের নাম জানতো না। আর ওনার মনের ধারে কাছেও এটা ছিল না যে উনি এটা নেতা হবেন বিপ্লব। উনি ওনার কর্তব্য পালন করবেন, বিপ্লবের সাধনা করে যাবেন, কিন্তু আমারই নেতা হইতে হবে। আমি বলছি না যে কারো মধ্যে আছে, কিন্তু এই জিনিস ক্ষতিকর। আমাদের দেখে যেতে হবে কেন, আমি আমার কাজে না করে দেবো। ইট ইস এ লং জার্নি, লং হিস্টোরিক্যাল জার্নি। আমরা ভূমিকা পালন করে যান না, সেটা করলেই তো সেই পথটা অগ্রসর হবে। তা এখন কেউ থেমে যাবে, চট্টগ্রাম যাওয়ার যাত্রী কেউ ফেনী নামবে, কেউ কুমিল্লা নামবে, ইত্যাদি নিজের নামবে। শেষ পর্যন্ত তারা যারা যাবে, এক জনমে এটা একটা পূর্ণতার দিকে যাবে না। যাই হোক, আপনাদের অনেক কষ্ট দিলেন, সময়টা আপনারা যে আসছেন, এটা দিয়ে কৃতজ্ঞতা পাওয়ার ধন্যবাদ জানানো, এটার কোনো ভাষা আমার কাছে নাই। আমার একটা বিশ্বাস ছিল, কারণ হলো আপনারা ভালোবাসেন। আমি যা পেয়েছি আমি সেটা দিতে পারি না। এটা শুধু সৌজন্যের কথা বলছি না, মানুষ যা দিয়েছে এই দেশের, সাধারণ মানুষ যে দিয়েছে, এবং আমাদের দলের কমরেডরা যা দিয়েছে, বামপন্থী আন্দোলনের নেতাকর্মীরা যে জিনিসটা দিয়েছে, যে শক্তি, সাহস, বিশ্বাস, এগুলি দিয়েছে, সেই তুলনায় আমি আসলে কিছু দিতে পারিনি। আর না দিতে পারলে কী করবো, আমার তো সেই শক্তি সামর্থ্য নাই। তো না থাকলেও কিন্তু ওই শক্তিতে বলিয়ান হয়ে আছে। লোভ লালসার কাছে মাথা নত না করে দাঁড়িয়ে থাকতে পারতেছি ওই কারণে। এখন আমার বাপ রাজনীতি করতেন, উনি কমিউনিস্ট ছিলেন না, কিন্তু আবার একটা ফিলান্থ্রপিক মাইন্ড থেকে মানুষের বাঙালির জন্য বড় চাকরি করতে পারতেন, লেখাপড়া করে শিখছেন। ওনারও জীবনে দেখছি যে একটা কথা যেটা বলতেন, যে মানুষ হওয়ার জন্য, মানুষ হইলেই মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য সাধনা করতে হবে। দেখ, সেগুলি আমাদের সেটা তো। এইভাবে বামপন্থী আন্দোলনের সমস্ত স্তরের নেতাকর্মীরা যারা প্রয়াত হয়েছেন, যারা এখনও আছেন, এখনও যারা বিভিন্ন দলের সঙ্গে আছেন, আমাদের দলের কমরেডরা আছেন, শুভানুধ্যায়ীরা আছেন, বিভিন্ন শিক্ষাবিদরা আছেন, বিভিন্ন চিন্তা শক্তি সম্পন্ন মানুষরা আছেন, এই মানুষদের ভালোবাসার শক্তি, এই মানুষদের কাছে কৃতজ্ঞ। তাদের যে ভালোবাসার শক্তি, এটা যদি না থাকতো তাহলে আজকে যতদূরই আছি আর কি, যে লোভ লালসার কাছে বা যে কোনো একটা পরিস্থিতি, বৈরী পরিবেশের সামনে হয়তো নত হয়ে যেতাম।
টিকে আছি ওই কারণে। সেজন্য আবারও বলছি, জনগণের কাছে যা পেয়েছি, কমরেডদের কাছে যা পেয়েছি, দলের কাছে যা পেয়েছি, সেই তুলনায় আমি কিছু অবদান রাখতে পারি নাই, দরকারও নাই। এখন যারা আছে তারা সেটা করে যাবে। তো ফলে এখানে আমার যে শেষ ইয়েটা হলো যে আমরা বিশেষ করে আগামী দিনেও আমরা আমাদের যে বন্ধুও চিনি, শত্রুও চিনি। আমরা আমাদের এই সময়ের এই পর্যায়ের সংগ্রামের কতটা কাটাও জানি, আর আমাদের এই দীর্ঘ লম্বা পথ, সেটা যে জার্নি, সে সম্বন্ধে আমরা সচেতন আছি। কিন্তু সেটা ব্যক্তিকেন্দ্রিক যাতে না হয়, আমাকেই সব করে যেতে হবে, আমাকেই সব দিতে, বিষয়টা এরকম না। এটা খেয়াল রাখবেন। আর এর সঙ্গে যে কথা শেষ করে দিই, সেটা হলো আগামী দিনেও বেঁচে তো আর যদি 2-4 বছর যাই থাকি না কেন, সেখানে আপনাদের এই ভালোবাসা সেটা পাবো। এবং সেই ক্ষেত্রে যে আমাদের দল যেটা করছে, একটা হলো আবার ফেলে দেয় নাই। এই যে মানুষের জন্য কাছে অবর সম্পত্তি টপত্তি নাই, আমাদের সময় আমাদের পরিবারের আমার যা প্রাপ্য তার চেয়ে বেশি টাকা তারা দিয়েছে দলকে। আমার মার কারণে রেজিস্ট্রি করতে পারে নাই, কারণ আমার মা ভয় পেত যে রেজিস্ট্রি করে দিলে ওরা যদি আমার জায়গা না দেয়, এইসব কারণে। কিন্তু আমার আসলে কোনো ধরনের ব্যক্তিগত সম্পত্তি নাই, কিন্তু দল তো আমার ফেলে দেয়। ছাদের উপরে আমার একটা জায়গা দিয়েছে, আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তো আসেন, ভালো লাগবে, ফুল গাছ আছে, এত সুন্দর। এখন সেটা হলো যে এই যে দল এটা করলো, এটা শুধু আমার জন্য না। জানি না এই দল আগামী দিনে সেটা পূরণ করতে পারবে কিনা। আমরা এটা বলছি কমরেড, যে আমাদের দেশে আমার দল করে কিনা, এই বিপ্লবী আন্দোলনের সারা জীবন যদি কোনো মানুষ সংগ্রাম করে যায়, শেষ জীবনে তার যদি কোনো অবলম্বন না থাকে, তারাও যেন একটা আশ্রয় পায়। এই পার্টি যেন সে দায়িত্ব নেয়। এবং এই বিপ্লবী আন্দোলন না শুধু মানুষের জন্য কাজ করে, সারা জীবন উৎসর্গ করে জীবনযাপন করতে গিয়ে বহু মানুষকে দেখছি বড় অসহায় লেগেছে, কিছু করতে পারলাম না, খারাপ লেগেছে খুব। আব্দুল শহীদ সাহেব যখন একটা বই নিয়ে আসতো বিক্রি করার জন্য, বইটা বড় কথা না, কি কঠিন অবস্থার মধ্যে চলছে, খাপড়া ওটে গুলি খাওয়া মানুষ। এখন কি করতে পারি, অনেক হয় 2 টাকা দাম, 2 টাকা হয়তো 20 টাকা হয়তো, এটা দিয়ে কি হয়? নির্মল সেন যখন চলে যায়, বাড়িতে চলে যায়, রাখতে পারলাম না, সম্মতি ছিল না। তাহলে আমরা আগামী দিনে অন্তত একটা বিপ্লবী শক্তির এটা একটা পরীক্ষা হয়, যে যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে, তাদের দায় একটা বিপ্লবী পার্টির থাকে, সেইটা যাতে আমরা ভুলে না যাই। তার একটা অংশ হিসাবে আমার থাকতে জায়গা দিছে, সেটা একটা দায় পালন করেছে। তাহলে একটা ব্যক্তির ব্যাপার না, অধ্যক্ষ রাজ্য আছে, পার্টি যেটা করেছে, এই সমর্থ আরও বাড়াবে। এটা বাড়ানোর ক্ষেত্রে অন্যদেরও ভূমিকা থাকবে। আবারও আপনাদের সেখানে আমন্ত্রণ জানাইলাম, আসবেন, ভালো লাগবে কিছু কথাবার্তা। আর এখন এই সময় আপনাদের কথাবার্তা শুনলে সেটাতে মনের শক্তি বাড়ে। কিন্তু একা মানুষ, একাকিত্ব মানুষকে দুর্বল করে, আর মানুষের সঙ্গে মানুষের মিলন শক্তি বাড়ায়। তো যাক, আবারও আপনাদের এই উপস্থিতি অন্তত একটা ভিটামিন, অনেক শক্তি সামর্থ্য যোগাবে, চলাফেরা সাহস নিয়ে চলার সেই শক্তি যোগাবে। সেই জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। জয় সমাজতন্ত্র, জয় বাংলা।